ওকে, আজকের পাঠ্য বিষয় টেনিসনের ইউলিসিস। ওকে, সো হু আর মাই টার্গেট ভিউয়ার্স অফ দিস ভিডিও সেটা আগে বলি। যারা WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা দিতে যাচ্ছে, যারা SLST হতে যাচ্ছে সেই পরীক্ষা দিতে যাচ্ছে তার জন্য ইউলিসিস, এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সেপ্টেম্বরে যেটা হতে যাচ্ছে তাদের জন্য। এবার বলি, যদি জাস্ট কটা MCQ এর আশায় এসছো এই ভিডিওতে, ইউ ক্যান লিভ, কারণ আমরা এখানে ডিটেলে পড়তে যাচ্ছি কবিতাটা। এবং দিস ভিডিও ইজ ফর দোজ হু লাভ লিটারেচার ফ্রম দেয়ার হার্ট। ওকে, সাহিত্য যারা মন থেকে ভালোবাসো, যারা টেনিসনকে জানতে চাও, যারা ইউলিসিসকে জানতে চাও, তারা এই ভিডিওটায় থাকো। বাকিরা অন্যান্য জায়গায় চলে গিয়ে MCQ যারা পড়িয়েছে সেগুলো দেখতে পারো, কারণ চাকরির পরীক্ষা অন্তত MCQ পড়ে হবে না। তারা যারা শুধুমাত্র টেক্সট ভালো করে খুঁটিয়ে পড়তে চাও, কারণ আমার ক্লাস যারা করেছে তারা জানে, সেলাই কম্পেয়ার দিয়ে আমি পড়িয়েছি, মাই লাস্ট ডাচেস পড়িয়েছি, যেভাবে পড়িয়েছি সেভাবেই হবে। ভিডিও একটু লম্বা হবে, 1.5 ঘন্টার কাছাকাছি, কারণ অনার্স বা MA-তে তোমরা সম্ভবত ইংলিশ মেজরে অথবা অনার্সের ক্লাসে বা মাস্টার ডিগ্রি ক্লাসে বিভিন্ন ইউনিভার্সিটি তোমরা প্রফেসরদের ক্লাস করেছো, সেখানে কিন্তু 1.5 ঘন্টার ক্লাস ছিল। সো সেখানে যদি ধৈর্য ধরে বসতে পারো, এখানে তোমরা কেটে কেটে দেখে নিতে পারো, একদিনে হয়তো দেখলে না, কিন্তু দেখতে তোমাদের হবেই, না হলে কিন্তু অনেক মিসিং লিঙ্ক থেকে যাবে, জানতে পারবে না। কারণ ইউলিসিস আমরা সেইভাবেই পড়বো। প্রথমে আমি হালকা ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেবো, তারপরে একটা বড় ইন্ট্রোডাকশন থাকবে, সেখানে কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যে প্রশ্নগুলো হয় বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায়, সেগুলো আমি আলোচনা করেছি। পরবর্তীতে আমি পুরো টেক্সট, সম্পূর্ণ টেক্সট, 1 ঘন্টার ওপর টেক্সট আমি পড়িয়েছি, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে মিনিং। তোমাদের অনেক জায়গায় ইউলিসিস তোমরা বুঝতে পারোনি আমি জানি, যারা আগে পড়েছো, সেই জায়গাগুলো কিন্তু আজকে মিটে যাবে, সেই দুর্বোধ্য জায়গাগুলো আজকে বুঝতে পারবে। ওকে, সো চলে আসছি। ইউলিসিস পাবলিকেশন ইয়ার 1842, 1842। এবার আই হ্যাভ ডিভাইডেড দিস পোয়েম, খুব ছোট করে বলতে গেলে 3টে ভাগে আমি ভাগ করেছি, টু মেক ইট ইজি টু আন্ডারস্ট্যান্ড ফর ইউ। সো টেক্সচুয়াল ব্রেকআপ আমি এটাকে বলবো। আর আমি একটা বলে দিই যে ইন্ট্রোডাকশন পার্টে আমি একটু ইংরেজি বেশি বলেছি, দরকার পড়েছে, কারণ সেটা ইংরেজিতেই বলতে হবে। যারা ক্লাস 12-এর পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু টেক্সটটা আমি একদম বাংলায় সুন্দর করে সব কিছু বলেছি। সো ইন্ট্রোডাকশন থেকে ঘাবড়ে যেও না, কিন্তু ইন্ট্রোডাকশন জানতেই হবে, ভিক্টোরিয়ান এজ জানতে হবে, টেনিসনকে জানতে হবে, ইউলিসিস কেন লেখা হলো সব জানতে হবে। ওকে, এবং এই ভিডিওর শেষে তোমরা কিছু কোশ্চেন আলোচনা আমি করেছি, দেখবে, যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। এটার পরে আমি MCQ-এর একটা সিরিজ আনবো। ওকে, সো চলে আসি, দেখো, টেক্সচুয়াল ব্রেকআপ। দ্য ফার্স্ট সেকশন অফ দ্য পোয়েম is a soliloquy marked by contemplation about the past life followed by an act of farewell. ইউলিসিস সেখানে কি করছেন? সলিলকি মানে নিজেই কথা বলছেন, আসলে এটা ড্রামাটিক মনোলগ, আমরা সব আলোচনা করব। সো সলিলকি মার্কড বাই কন্টেম্পলেশন অ্যাবাউট দ্য পাস্ট লাইফ ফলোড বাই অ্যান অ্যাক্ট অফ ফেয়ারওয়েল। সেখানে তিনি ফেয়ারওয়েল জানাচ্ছেন এবং তার অতীতের জীবন সম্পর্কে আলোচনা করছেন। সেকেন্ডে, দ্য সেকেন্ড সেকশন, 33 থেকে 43 লাইন, দ্য শোর ইজ ভিজিবল। সেখানে আমরা বন্দর দেখতে পাচ্ছি, সেখানে আমরা শিপ দেখতে পাচ্ছি। সো শোর ইজ ভিজিবল, এখানেই আমরা পাবো ওই বিখ্যাত ইভিনিং টুয়াইলাইট বা ইভিনিং ডেসক্রিপশন অফ ইথাকা। সো শোর ইনভিজিবল ভিজিবল অ্যালং উইথ দ্য আইডিয়া অফ টেলিম্যাকাস, ম্যারিনার্স, দ্য শিপ অ্যান্ড দ্য অ্যান্টিসিপেটেড ভয়েজ। সেখানে তিনি বলছেন যে মাই ওন টেলিম্যাকাস, টেলিম্যাকাস কী করে, আমি কি বলেছি তাকে করতে, এই ডিটেলে আমরা এটা জানবো ওখানে। নেক্সট, দ্য ফাইনাল সেকশন, টু সিক টু স্ট্রাইভ অ্যান্ড নট টু উইল, তাই তো, টু সিক টু স্ট্রাইভ টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল। সেই জায়গায়, সেই যে ইউলিসিস যে অজানাকে জানার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন, কারণ ভিক্টোরিয়ান এজে এটাই ছিল, কারণ সায়েন্স সেই সময় রিলিজিয়নকে ছাপিয়ে গিয়েছিল। সেই সময়ে এই যে অজানাকে জানার, না দেখাকে দেখার, টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, এই বীজ ইউলিসিসের মধ্যে আমরা লক্ষ্য করি। এমন একটা লোক যে বয়সের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আবার অ্যাডভেঞ্চারের বেরিয়ে পড়তে চাইছে, তার ফ্যামিলিকে, পেনিলোপিকে রেখে, টেলিম্যাকাসকে রেখে। থার্ড সেকশনে, দ্য ফাইনাল সেকশন রিভিলস অ্যান অডিয়েন্স। সেখানে একটা অডিয়েন্স আমরা পাচ্ছি, ড্রামাটিক মনোলগে যেমন একটা অডিয়েন্স পাই এবং তাদের প্রেজেন্সটা যেমন ফিল হয় থ্রু দেয়ার জেস্টার্স অ্যান্ড পশ্চার, সেই অডিয়েন্সকে পাচ্ছি। এই অডিয়েন্সরা হচ্ছে কিন্তু তার ফেলো সেলার্স। অ্যান্ড দেয়ার ইজ অলসো ইনার টেনশন ক্লিয়ারলি ডিসার্নেবল ইন ইউলিসিস। ইউলিসিসের মনের মধ্যে একটা উথাল পাথাল
পরিস্থিতি চলছে, কি নিয়ে? দ্য মাইন্ড অল্টারনেটিং বিটুইন ডাউট অ্যান্ড স্ট্রং উইল। আমি কি পারবো এই বয়সে গিয়ে? আবার পরক্ষণেই তার মনে হচ্ছে যে না, সব কিছু শেষ হয়ে যায়নি এখনো পর্যন্ত, সব কিছু শেষ হয়ে যায়নি, কিছু হলেও বাকি আছে, সেটা হচ্ছে আমাদের স্ট্রং উইল। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ মাই ভিডিও। এবারে তোমরা ইন্ট্রোডাকশনটা ডিটেলে পাবে। সো আমার সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। ইউলিসিসের ইন্ট্রোডাক্টরি পার্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা যারা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ এবং ইংলিশ মেজর যারা, তাদের জন্য এই ইউলিসিসের ইন্ট্রোডাক্টরি পার্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো ডোন্ট স্কিপ দিস পার্ট, ইট ইজ মাই অ্যাডভাইস, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ক্লাস 12-এ যারা সেমেস্টার 3 দিতে যাচ্ছ তাদের জন্য ইন্ট্রোডাক্টরি পার্টটা জরুরি। এবার আমি বেশ কিছু ইংরাজিতে কিছুক্ষণ বলবো, তার মানে এই নয় আমি কিন্তু টেক্সটটা যেভাবে পড়াই, অন্যান্য টেক্সট যেমনভাবে পড়িয়েছি বাংলায় খুব ভালো করে বলে দেবো, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, তোমাদের কোনো চিন্তা নেই। বাট ইন দ্য কেস অফ introductory part you have to listen to English a little bit, কারণ এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়। দীর্ঘদিন এই ইন্ট্রোডাক্টরি পার্ট থেকে কোশ্চেন হয়েছে যে ইউলিসিস বা টেনিসন, প্রথমে আমরা ইউলিসিসের টেনিসনের ওই জায়গাটা জানবো, ওই এজটা আমাদের জানতেই হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। না হলে একটা কবিতা কেন লেখা হলো, কোন সময়ে লেখা হলো, এটা জানা খুব জরুরি। যদিও নিউ ক্রিটিসিজমের লোকেরা বলছে যে না, কবিতাটাই যথেষ্ট। যাই হোক, ওই জটিলতার মধ্যে আমরা যাব না। আমরা ইউলিসিসের সময়টা জানবো, সেই সময় টেনিসনের সময়টা জানবো এবং অনেক কিছু জানবো। এই ব্যাকগ্রাউন্ডের ওপর প্রশ্ন কিন্তু হামেশাই হচ্ছে, শুধুমাত্র কবিতার থেকে প্রশ্ন নয়, ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে প্রশ্ন আসছে। এবং এই ইন্ট্রোডাকশন পার্ট পড়ানো হয়ে গেলে দেখবে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে এর পরের পার্টটা আমি টেক্সট, মানে এই ভিডিওতেই আমি টেক্সটটা পড়াবো। সো আমি শুরু করছি যে ভিক্টোরিয়ান এজ। ধরো আস্তে আস্তে বলছি, তোমরা অবশ্যই ওই সাবটাইটেল অংশটা, সাবটাইটেলটা তোমরা অন করে নিও, এটা খুব জরুরি। কিন্তু আগেও বলেছি যে সাবটাইটেলটা তোমরা অন করে নিলে কী হবে, ইংলিশে যখন আমি বলছি তোমাদের বাই চান্স কোনো কিছু বুঝতে অসুবিধা হলো, কিন্তু তোমরা সাবটাইটেল জায়গার থেকে খাতায় লিখে নিতে পারবে। সো লেটস স্টার্ট উইথ ইউলিসিস। ইউলিসিসের সঙ্গে আমরা চলো ভেসে যাই সেই সমুদ্রে, অজানাকে জানতে, না দেখাকে দেখতে। সো দ্য রেইন অফ কুইন ভিক্টোরিয়া, হুইচ ইজ এক্সটেন্ডেড ফ্রম 1837 to 1901, ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ভিক্টোরিয়ান এজ। এই সহজ ব্যাপারটা আমাদের জানতে হবে যে ভিক্টোরিয়ান এজ কেন বলি, কারণ কুইন ভিক্টোরিয়া সেই সময় রাজত্ব ছিলেন রানী হিসেবে। As you can see, this covered the better part of the 19th century. How do we define the Victorian age? এটা খুব ভালো প্রশ্ন। It is difficult to characterize any age in one or two sentences because each epoch is a complex of a various historical, political, economical, social and cultural factors. অনেক কিছু কাজ করে। However, it would not be far from the truth to term the Victorian age as a period of peace and prosperity. এই এজকে আমরা পিস অ্যান্ড প্রসপারিটির এজ বলতে পারি, তাই তো? 17th century England was rife with civil war and revolutions, and the 18th century witnessed recurrent wars against France. ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ একটার পর একটা লেগেছিল সেই সময়ে। However, during the 19th century, the only wars were the Crimean War, একটা ক্রিমিয়ান ওয়ার যুদ্ধ হয়েছিল, ক্রিমিয়ার যুদ্ধ, সম্ভবত 1853 থেকে 54, এক বছর চলেছিল, এগেনস্ট ইম্পেরিয়াল রাশিয়া, অ্যান্ড দ্য বোয়ার ওয়ার, BOER, তাই তো? ওটাও মোটামুটি ওই 1899 থেকে 1902 কি 3 এরকম একটা চলেছিল, ইয়ারটা আমার ঠিক মনে নেই। ইন সাউথ আফ্রিকা, হুইচ অনলি সার্ভ টু এনহ্যান্স ব্রিটেনস পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ, which reached its zenith in the mid-19th century. It was a period of imperial expansion. It was also a period of economic prosperity marked by a strong ethic of self-help. Hard work was regarded as the key to success. There was an intense feeling of national unity and optimism. এই যে অপটিমিজম, আশাবাদী সব কিছুতে, এটা আমরা দেখতে পাবো।
the familiar image of Queen Victoria with her husband Prince Albert and their children only served to emphasize the importance of the family as a key social unit. Family as a key social unit. পরিবার একটা বিশেষ ভূমিকা নেবে, ইউলিসিসে আমরা দেখব। The Victorian age was also rather moralistic. The Victorian age আমরা moralistic বলতে পারি, and the Queen's soberly clad figure only stressed the prosperity and decorum that marked 19th century English society. এবং এই সময় একটা বিখ্যাত এপক মেকিং ঘটনা, পৃথিবী কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল, ডারউইনস দ্য অরিজিন অফ স্পিসিস 1859. By expounding the theory of evolution, shook the foundations of religious faith. সব কিছু ধর্মের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল দ্য অরিজিন অফ স্পিসিস। সো দ্য ভিক্টোরিয়ান এজ ইজ অফেন রেফার্ড টু অ্যাজ an age of giants, কারণ the writers of the period were confident and extremely prolific. The Elizabethan age, যেমন আমরা বলতে পারি, the Elizabethan age can be seen as the age of drama, the romantic age as the age of poetry, while the Victorian age can boast of the best English novels ever written. The novels of, নাম তো তোমরা জানো, the novels of Dickens, Charlotte and Emily Bronte, George Eliot, G.M. Thackeray, George Meredith and Thomas Hardy, as we know, are widely read even today. This is not to suggest that the poetry of the period was in any way inferior. তার মানে এই নয় যে কবিতা নিম্নমানের ছিল সেই সময়ে। So the poetry of the age is a continuation of the romantic tradition on one level, while on another it is also an expression of the spirit of its age. Spirits of its age, এই শব্দটা মনে রাখবে যে এই সময়ের একটা ভিক্টোরিয়ান যে স্পিরিট, এটা কবিতায় প্রতিফলিত হচ্ছে। In general terms, one might well say that while romantic poetry emerged as a product of the poet's individual mind and experiences, Victorian poetry seems to evolve out of a more general spirit of the age. সেই সময়টাকে রিফ্লেক্ট করছে। যেমন রোমান্টিক পোয়েট্রি কি করেছিল, একটি ইন্ডিভিজুয়াল কবির মনের অবস্থাকে, ইমাজিনেশনকে কবিতা হিসেবে আমরা পেয়েছিলাম। ভিক্টোরিয়ান এজে কিন্তু সেই সময়টাকে ধরা হয়েছিল কবিতার মধ্যে। ফর এক্সাম্পল, রোমান্টিক পোয়েট্রি কামস স্ট্রেট ফ্রম দ্য হার্ট, while Victorian poetry gives the impression that a poet is always aware of his or her own exalted status, and this dictates the tone and the manner in which he or she addresses the reader. This does not mean that the Victorians did not express their emotions. Some of the lyrics are intensely personal, as you will discover in this poem. Okay, so এবার টেনিসন সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। এজটা সম্পর্কে তো জানলে তোমরা যে এই এজের একটা সায়েন্সের, বিজ্ঞানের একটা বড় উত্থান হচ্ছে, এবং মানুষ কি করছে, মানুষ হার্টের থেকে গিভিং প্রেফারেন্স টু মাইন্ড, চিন্তা ভাবনাকে, বিজ্ঞানকে বেশি করে তারা গুরুত্ব দিচ্ছে। সো টেনিসনস লাইফ অ্যান্ড ওয়ার্ক সম্পর্কে অল্প কথা না বললেই নয়, জীবন সম্পর্কে একটু জানতেই হয়। সো after Wordsworth it was Tennyson who became the poet laureate, the representative voice of Victorian England. Tennyson, not only did he write several volumes of poems, but Tennyson also wrote drama, though his fame rests primarily on his poetry. So জীবন সম্পর্কে আমরা একটু জানি, যে যেটুকু মনে পড়ছে আমি বলি যে Alfred Lord Tennyson was born at a village in Lincolnshire, where his father was a rector. A rector, as you know, is a clergyman in charge of a parish. Tennyson was the fourth child in a large family of 12 children. Even as a child, he preferred solitude and wrote his first poem at the age of
8 বছর বয়সে প্রথম কবিতা লিখলেন তিনি। মোস্ট পিপল থিঙ্ক অফ টেনিসন অ্যাজ এ ভেরি সিরিয়াস পার্সন। পিউ নো, প্রত্যেকেই টেনিসনকে বেশ গম্ভীর লোক বলেই মনে করে। খুব কম লোকই জানে দ্যাট হি রোট এ হিলারিয়াস প্লে দ্য ডেভিল অ্যান্ড দ্য লেডি হোয়েন হি ওয়াজ অনলি 14। ওকে, 14 বছর বয়সে তিনি লিখছেন একটি খুব হাস্যকর কবিতা, হাস্যকর নাটক। বেশ, তার শিক্ষাটা সম্পর্কে একটু জেনে নিই আমরা। এডুকেটেড অ্যাট দ্য লোকাল গ্রামার স্কুল, টেনিসন ওয়েন টু কেমব্রিজ ইউনিভার্সিটি 1828 সালে, ওয়্যার হি বিকেম ক্লোজ টু আর্থার হেনরি হ্যালাম। এটা একটা বিরাট তার জীবনের একটা বড় অংশ, আর্থার হেনরি হ্যালামের সংস্পর্শে আসা। সাবসিকুয়েন্টলি হ্যালাম ওয়াজ এনগেজ টু টেনিসন সিস্টার। এই জায়গাটা মন দিয়ে শোনো। হ্যালাম ওয়াজ এনগেজ টু টেনিসন সিস্টার when his father died, সালটা ঠিক মনে নেই আমার। টেনিসন লেফট দ্য ইউনিভার্সিটি উইদাউট এ ডিগ্রি। টেনিসন ইউনিভার্সিটি ছেড়ে দিচ্ছেন অ্যান্ড পাবলিশড হিজ পোয়েমস, চিফলি লিরিক্যাল। প্রথম কবিতার বই এলো। হিজ সেকেন্ড ভলিউম দ্য লেডি অফ শ্যালোট অ্যান্ড আদার পোয়েমস 1832 সালে ওয়াজ ভিশিয়াসলি অ্যাটাকড, মাচ টু দ্য ডিসমে অফ দ্য সেন্সিটিভ পোয়েট। ভয়ঙ্করভাবে আক্রমণ শানালো সবাই। সো বাট দ্য পোয়েট faced his darkest days on the death of his dear friend Arthur Hallam, who died at the age of 22. The shattered Tennyson, now Tennyson is shattered, পুরোপুরিভাবে ভেঙে গেছেন, wrote in memoriam কত সালে? 1850, which was published several years after Hallam's death. Tennyson married Emily Shellwood and became the poet laureate after Wordsworth. He won much public acclaim, but his gifts seem to have declined after in memoriam. আর এখানে কিছু বলছি না এই জায়গাটাতে। তার ওয়ার্কসগুলো একটু জেনে নেবে। পোয়েমস চিফলি লিরিক্যাল, প্রথম 1830 সালে। তারপরে দ্য লেডি অফ শ্যালোট অ্যান্ড আদার পোয়েমস 1832। তারপরে কিছু ভলিউমস এসেছিল। ইন মেমোরিয়াম জানতে হবে 1850। মড অ্যান্ড আদার পোয়েমস 1855। দ্য আইডলস অফ দ্য কিং, তারপরে এনক আর্ডেন আর লক্সলে হল 60 ইয়ার্স আফটার 1866। এটুকু জানলেই আপাতত হবে। এবারে আমরা সরাসরি কবিতা সম্পর্কে আমাদের জানতে হবে। কবিতা সম্পর্কে আমাদের ইউলিসিসে আমরা সরাসরি চলে যাচ্ছি। এটুকু কবি পরিচিতি বা ভিক্টোরিয়ান এজটুকু জানলেই হবে। এটা ভালো করে বারবার তোমরা রিভাইজ দাও। আমি যেগুলো কথা বললাম এখান থেকে প্রশ্ন হয়। এবার হু ইজ ইউলিসিস, ইউলিসিস সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে আমি কবিতায় চলে যাব। ইউলিসিস, দ্য লেজেন্ডারি গ্রিক হিরো, ওয়াজ দ্য কিং অফ ইথাকা রাজা, হু আফটার দ্য সিজ অফ ট্রয় সেট সেল ফর হোম। তো বাড়ি ফিরে আসছেন ট্রয় যুদ্ধের পর, অনেক দিন দীর্ঘদিন যুদ্ধের ক্লান্তি, বাড়ি ফিরে আসবেন এবার। অন হিজ ওয়ে হোম হি ওয়াজ সাবজেক্টেড টু মেনি স্টর্মস অ্যান্ড অবস্টাকলস বিকজ অফ দ্য রথ অফ দ্য সি গড পোসাইডন, সমুদ্রের যে দেবী, তাকে প্রচণ্ড রকমভাবে কষ্ট যন্ত্রণা দিয়েছিল। ঝড় এসছিল, ওই যখন জাহাজে আসছে তারা বিভিন্ন রকম বাধা তাকে পোহাতে হয়েছিল। হি ওয়াজ ফোর্স টু wander for another 10 years before he reached ইথাকা। 10 বছর ধরে তিনি হিন্দিতে বলে যে ইহা ওয়া ও ভটকতে রহে। সো এখানে সেখানে তিনি ঘুরে বেড়ালেন। হিজ ওয়াইফ পেনিলোপি অ্যান্ড সান টেলিমাকাস, তাদের কাছে ফেরার জন্য তার মন প্রচণ্ড ছটফট করছিল, কিন্তু 10টা বছর তাকে ঘুরে বেড়াতে হলো ওই পোসাইডনের চক্করে, গোলক ধাঁধায় ফেলে দিয়েছিল। বাট ফিরে এলো তো ঠিকই, অনেক বছর পর বাড়িতে ফিরে এসছে শান্তি। বাট এ সেডেন্টারি লাইফ ওয়াজ নট হোয়াট হি ওয়ান্টেড অ্যান্ড ডিজায়ার টু ট্রাভেল এগেন টু ফলো ভার্চু অ্যান্ড নলেজ। দান্তের কথায় সে আবার ভার্চু অ্যান্ড নলেজকে খুঁজতে যেতে চায়। তার এই জমে থাকা জীবন, ওই জমে যাওয়া স্ট্যাগনেন্ট ওয়াটারের মতো জীবন তার সে এক্সপেক্ট করে না। ইন দিস পোয়েম ইউলিসিস is about to set sail on a final voyage from which he will not return. এবারে তার কি প্ল্যান আছে? ইউলিসিস কিন্তু এবার শেষবারের মতো তার জাহাজে পাল তুলে সে চলে যাবে
টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন। সো অজানাকে জানার এবং না দেখাকে, অদেখাকে দেখার একটা চরম তার খিদে রয়েছে এবং সে শেষবারের মতো পাল তুলবে। টেনিসন wrote this poem, মনে রাখবে, in a single day on 20th October, 3 weeks after he heard the news of Hallam's death in 1833. আবার বলি, টেনিসন wrote this poem in a single day on 20th October, 3 weeks after he heard the news of Hallam's death in 1833. Tennyson said it was written under the sense of loss and that all had gone by, but that still life must be fought out to the end. This is one of Tennyson's best poems, in which there seems to be a balance between melancholy on the one hand and a sense of living life actively on the other. ভয়ঙ্কর রকম একটা ব্যালেন্স পাচ্ছি আমরা এই কবিতায়। টেনিসনের বিখ্যাত কবিতাগুলোর মধ্যে ইউলিসিস একটা, তাই তো প্রত্যেক ইউনিভার্সিটিতে, সারা পৃথিবীর ইউনিভার্সিটিতে ইউলিসিস পড়ানো হয়। এবার আমি টেক্সটের জায়গায় চলে যাব। সো টেক্সট খুব খুঁটিয়ে পড়বো, আমরা সব কিছু জানবো। আর বলাই হয়েছে যে ভারতবর্ষের কোনো পরীক্ষায় এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, কারণ আমরা টেক্সট সেইভাবেই পড়বো। সো ওকে, so in this part of this video we are going to read the text very minutely between the lines, and we will know all about Ulysses. Nothing will be left. তো টেক্সট এই জায়গায় আমরা পড়তে যাচ্ছি, এবং টেক্সট পড়ার আগে আমরা কিছু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস একটু জেনে নেব, যেগুলো ইউলিসিস পড়তে গেলে না জানলেই নয়। তার মধ্যে দ্য সোর্স অফ অকেশন অফ দ্য পোয়েম। অকেশনের আসার আগে আমি বলি, ভিডিওটা পুরোটা দেখবে যাদের দরকার, অবশ্যই দেখতে হবে, কারণ চাকরির পরীক্ষায় একদম খুব ভিতর থেকে খুঁটিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, ভাষা প্রশ্ন আসে না। সো আমি মনে করি যে এই ইউলিসিস পড়াটা তোমাদের যথেষ্ট হবে, এবং বছরের পর বছর ছাত্রছাত্রীদের এই ইউলিসিস হেল্প করবে আমার পড়ানোটা, এটা আমি মনে করি। সো লেটস স্টার্ট। হোয়াট ইজ দ্য ওকেশন অফ দ্য পোয়েম ইউলিসিস? বহুবার পরীক্ষায় এসছে। দেখো, টেনিসন রোট দ্য পোয়েম জাস্ট আফটার দ্য ডেথ অফ আর্থার হেনরি হ্যালাম। আমরা সকলেই জানি আর্থার হেনরি হ্যালামের মৃত্যুর পর তিনি প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। দ্য ক্যারেক্টার থ্রু হুইচ টেনিসন chronicles his own desire for coming back to the original track of action in life after the temporary passivity and silence caused by the death of his friend, philosopher and guide, Arthur Henry Hallam. বন্ধু মারা গেছে, মন ভারাক্রান্ত, কষ্ট পাচ্ছেন তিনি, আবার স্বাভাবিক জীবনে ফেরার একটা যে আর্তি তার, সেই স্ক্রিম আমরা ইউলিসিসে দেখতে পাই। পরবর্তী আমাদের জানতে হবে হু ইজ ইউলিসিস। সো ইউলিসিস ইজ দ্য রোমান নেম অফ লেজেন্ডারি গ্রিক হিরো ওডেসাস। হি ইজ দ্য হিরো অফ হোমার্স এপিক ওডেসি। He was the king of Ithaca and was the most sagacious of the Greek heroes who took part in the Trojan War. Okay. ইউলিসিসের পরিচয় হয়ে গেল। পরবর্তীতে আসছি, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য পোয়েম ইউলিসিস? ইউলিসিসের মেন সোর্স কি? প্রত্যেক কবিতা এবং ড্রামার সোর্স জানতে হয়। ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট মূলত কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? সো হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য পোয়েম? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। টেনিসন হ্যাজ মেড ইউজ অফ হোমারিক ব্যাকগ্রাউন্ড ইন ইউলিসিস। The poem dramatizes Tiresias's prophecy of Ulysses' second voyage as described in the 11th book of Odyssey. Okay, তাহলে হোমার থেকে নেওয়া চরিত্রটা, কিন্তু but the character is more Dantesque as he resembles Ulysses in Inferno, captive in the 8th circle of hell,
for his pursuing knowledge beyond human limit and his neglect of domestic as well as royal duties. দান্তের ইনফার্নোতে ইউলিসিসকে ওই 8th সার্কেলে নরকে তাকে কষ্ট দেয়া হচ্ছিল, তাকে পানিশমেন্ট দেয়া হচ্ছিল, যেহেতু সে মানুষের যতটুকু জানা উচিত তার বাইরে গিয়ে সে জানতে চেয়েছিল এবং ডোমেস্টিক বা রয়্যাল ডিউটিজ অ্যাজ এ কিং সে নেগলেক্ট করেছিল। ওকে, দ্যাট উড বি এনাফ আই থিঙ্ক। অ্যান্ড নাও উই আর গোয়িং টু রিড দ্য টেক্সট। সো কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে সব। এবারে আমরা টেক্সটে সেই মহান ইউলিসিস যে সমুদ্রে যাত্রা করতো সেই সমুদ্র যাত্রা আমাদের শুরু হচ্ছে ইউলিসিসের সাথে। দেখা যাক, টেক্সট তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ ইম্পর্ট্যান্ট। মনে রাখবে, কবিতা পড়তে গিয়ে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ ইম্পর্ট্যান্ট। সেই শব্দটা কেন ওই জায়গায় ব্যবহার হলো, তার মিনিং সব আমাদের জানতে হবে। আমরা একে একে পড়ছি, দেখো। So, Ulysses, it little profits that an idle king, আমরা জানি যে তিনি ফিরে এসেছেন সেই ট্রজান ওয়ার থেকে, তাই তো? অনেক দিন 10 বছর ধরে তিনি এদিক ওদিক ঘুরেছেন। ইন্ট্রোডাকশনে বলেছি, ইন্ট্রোডাকশনটা ভালো করে শুনবে, নাহলে কিন্তু এটা কোনো ভ্যালু নেই। ইন্ট্রোডাকশন পার্টটা ভালো করে শুনবে। সো ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, ইউলিসিস বলছেন। আমরা জানি দিস ইজ এ ড্রামাটিক মোনোলগ, তাই তো? ইউলিসিস বলবেন আর ফেলো সেলার্সটা শুনবে। সো ইউলিসিস বলছেন, হি ইজ দ্য সোল স্পিকার ইন এ ড্রামাটিক মোনোলগ, তাই তো? এবং অডিয়েন্সের প্রেজেন্স ইজ ফেল্ট থ্রু দ্য জেস্টার্স অ্যান্ড দ্য পশ্চার্স। এখানেও তাই হবে, তার কথা যে কেউ শুনছে আমরা বুঝতে পারবো। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং বলছে একেবারেই কোনো লাভ আমরা দেখতে পাচ্ছি না। ইট লিটল প্রফিটস, জাস্ট এ সেকেন্ড। Okay. So, it little profits that an idle king, it is of no use. তিনি বলছেন, it is of no use, it is meaningless, little profits, এর কোনো মানে হয় না, that an idle king, একজন অলস রাজা, অর্থাৎ একজন রাজা অলসভাবে জীবন যাপন করবে, by this still hearth, hearth কথার অর্থ, হার্ট কথার অর্থ ইজ হিজ পিসফুল হোম, তার এই শান্তির বাড়ি বা ফায়ার প্লেস। ফায়ার প্লেস রিপ্রেজেন্টস হিজ পিসফুল হোম, তাই তো? সুইট হোম। বলছে আমি বাড়িতে বসে এইরকমভাবে অলস জীবনযাত্রা করবো অ্যাজ অ্যান আইডিয়াল কিং, সেটা তো হতে পারে না। ইট লিটল প্রফিটস অ্যামাং দিজ ব্যারেন ক্র্যাগস, তিনি কোথায় সময় কাটাচ্ছেন? ইনফার্টাইল রকি আইল্যান্ডস, এখানে ব্যারেন ক্র্যাগস কথার অর্থ হচ্ছে ইনফার্টাইল রকি আইল্যান্ড অফ ইথাকা। ওকে, আনপ্রোডাক্টিভ, ব্যারেন কথার অর্থ আনপ্রোডাক্টিভ। সো ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, এজেড ওয়াইফ রেফার্স টু পেনিলোপি, তাই তো? তার স্ত্রী কে বোঝাচ্ছে এখানে যে ইট লিটল প্রফিটস, এইভাবে জীবনযাপন করা তার পোষাচ্ছে না। জাস্ট ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ পেনিলোপি। আচ্ছা, এই জায়গাটা একটু বলি। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং বাই দিস স্টিল হার্থ, দিস ইজ সেড অফ ইউলিসিস, অবশ্যই। দ্য কিং অফ ইথাকা হু ডাজ নট লাইক অ্যান আইডল লাইফ, হি হ্যাজ দ্য অ্যাসপিরেশন টু অ্যাটেন দ্য আনঅ্যাটেনেবল and to go beyond the utmost bound of human thought and action. He considers it is little profit to sit idly at home, living a life of hoarding, sleeping and eating. মানে খেয়ে ঘুমিয়ে ধনসম্পত্তি জমা করে জীবন যাপন করাটা একেবারেই তার সইছে না, ধাতে সইছে না। ওকে, সো আর ব্যারেন ক্র্যাগস আমি তো বললাম, স্টিল হার্ড, এখানে স্টিলনেস এবং লাইফলেসনেসের কথা বলা হচ্ছে। আর ব্যারেন ক্র্যাগস হচ্ছে দ্য আইডিয়া অফ ইনফার্টিলিটি, যে বেজম্মা, ইনফার্টিলিটি, ব্যারেন ক্র্যাগস, ইনফার্টাইল, রকি আইল্যান্ড, আনপ্রোডাক্টিভনেস, এখানে কোনো কিছুই যেন আর ফসল, নতুন করে কিছু ফসল ফলবে না এই জায়গায়, বাঞ্জারা। সো দিজ ব্যারেন ক্র্যাগস ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ
ম্যাচড, মিনিং হি ইজ ইন দ্য কোম্পানি অফ পেনিলোপি। পেনিলোপির বয়স হয়েছে, তাহলে কি ইউলিসিসের বয়স হয়নি? অবশ্যই হয়েছে, একই রকম, দুজনেই বুড়ো, কিন্তু তার মাইন্ড এতটাই ইয়াং যে তার ওয়াইফকে, এজেড ওয়াইফ, বুড়ি মনে হচ্ছে তার ওয়াইফকে, যে এইভাবে জীবন কাটানো যাচ্ছে না। এবং আই মিট অ্যান্ড ডোল, তিনি কি করছেন? আই মিট অ্যান্ড ডোল কথার অর্থ রুল বা অ্যাডমিনিস্টার। আমাকে রুল করতে হচ্ছে, চালাতে হচ্ছে, অ্যাডমিনিস্টার করতে হচ্ছে কি? আনইকুয়াল লজ আনটু এ স্যাভেজ রেস। আনইকুয়াল লজ, ইমপারফেক্ট লজ। তার কাছে এই যে দেশের আইন, এই রাজ্য সাম্রাজ্য চালাতে যে আইন তাকে পরিচালনা করতে হচ্ছে, সেগুলো তার মতে ইমপারফেক্ট লজ, আনইকুয়াল লজ আনটু এ স্যাভেজ রেস। অ্যান্ড স্যাভেজ রেস রেফার্স টু দ্য আনসিভিলাইজড নেশন অফ ইথাকা। ওকে, আনসিভিলাইজড নেশন অফ ইথাকা, সেখানকার মানুষকে তিনি স্যাভেজ বলছেন। ইউলিসিস, অ্যাকচুয়ালি সমস্যাটা কি হচ্ছে? ইউলিসিস ইজ টায়ার্ড অফ হিজ ডিউটিজ অ্যাজ এ কিং in administering imperfect laws among his savage Ithacan subjects. The people amass wealth and live a useless life. They are unable to appreciate his idealism and sympathize with his wide-ranging aspiration. সমস্যাটা হচ্ছে ইউলিসিসকে কেউ বোঝে না। তারা কি করে? That hoard and sleep and feed and know not me. Unequal laws unto a savage race. এই যে স্যাভেজ রেস, ইথাকার মানুষেরা, দ্যাট হোর্ড, তারা কি করছে? হোর্ড মিনিং অ্যাকিউমুলেট। হোর্ড কথার অর্থ অ্যাকিউমুলেট। তারা কি করছে? জমায়েত করছে। অ্যামাস মানে মজুত, মজুত করছে তারা। অ্যামাস অ্যান্ড স্লিপ, তারা ঘুমুচ্ছে। অ্যান্ড ফিড, খাচ্ছে, খাওয়াচ্ছে। অ্যান্ড নো নট মি, নো নট মি, তারা আমাকে চেনে না। দে আর আনএওয়ার অফ মাই ওয়াইড রেঞ্জিং অ্যাসপিরেশনস, হাই থটস। তারা আমাকে চেনে না, জানে না। নো নট মি, তারা আমাকে চেনে না মানে আমার লক্ষ্যের কথা জানে না তারা। তারা নিজের মতো অলস জীবনযাপন করছে। সো সাংসারিক মানুষ যেমন একটা চাকরি, তারপরে বিয়ে, তারপর ছেলে মানুষ, এই একটার পর একটা তারা, দে আর ভেরি মাচ প্রেডিক্টেবল। তাদের জীবন খুব প্রেডিক্টেবল। তারা কখনোই ওই কুয়োর ব্যাং হয়েই থাকতে চায় এবং তার বাইরে যেতে চায় না। থাকবো না কবদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এরকম ধারণা তার নেই যেটা আমার আছে। সো নো নট মি, তারা আমাকে, দে ডোন্ট নো দ্য কিংস রিয়েল নেচার। নো নট মি কথার অর্থ হলো তারা রাজার সঠিক চরিত্রটা জানে না। ওকে, দেন I cannot resist from travel, I will drink life to the lees. Very important line, very important এই জায়গাটা, I will drink life to the lees. মন দিয়ে শুনবে। I cannot rest from travel. Ulysses has the spirit of wanderlust, আমি বলবো wanderlust বা wanderlust. ইউলিসিস প্রচণ্ড রকম ভ্রমণ করতে ভালোবাসেন। তোমরা আগন্তুক দেখেছো নিশ্চয়ই, অবশ্যই দেখে নেবে যদি না দেখে থাকো। সত্যজিৎ রায়ের আগন্তুক, উৎপল দত্ত বলছেন ওয়ান্ডারলুস্ট। তিনিও এরকম ভবঘুরের মতো ঘুরে বেড়ান ইউলিসিসের মতো। ইউলিসিস হ্যাজ দ্য স্পিরিট অফ, সিনেমাটা দেখে আমাকে কমেন্টে জানাবে যে স্যার দেখলাম, কেমন লাগলো আমাকে জানিও। আগন্তুক, সত্যজিৎ রায়ের। ইউলিসিস হ্যাজ দ্য স্পিরিট অফ ওয়ান্ডারলাস্ট। ট্রাভেল ব্রিংস এক্সপিরিয়েন্সেস, তার কাছে ট্রাভেল কি নিয়ে আসে? এক্সপিরিয়েন্সেস। এক্সপিরিয়েন্সেস ইন টার্ন ব্রিং নলেজ। Though he has now settled for a peaceful life in Ithaca, he cannot rest from travel. He is restless and hates such a life of contentment. এই থেমে যাওয়া স্ট্যাগনেন্ট লাইফ তিনি প্রচণ্ড ঘৃণা করেন, তার ভালো লাগে না একদম। সো তিনি ট্রাভেল করতে চান। সেই কারণে তিনি বলছেন আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি জীবনের তলানি পর্যন্ত পান করতে চাই। দিস ইজ অ্যান মেটাফরিক এক্সপ্রেশন অবশ্যই। সো মেটাফোরটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে এটা আমাদের জানতে হবে। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ হিয়ার মেটাফরিক। ইউলিসিস কম্পেয়ার্স লাইফ টু এ কাপ অফ ওয়াইন অ্যান্ড হি ইজ ডিটারমাইন্ড টু ড্রিঙ্ক দ্য ওয়াইন অফ লাইফ টু দ্য ড্রেগস। একদম তলানি পর্যন্ত তিনি জীবনটাকে পান করতে চান এ কাপ অফ ওয়াইনের মতো। হি উইল লিভ নাথিং আনটেস্টেড ইন হিজ লাইফ। He would enjoy life to his heart's content. তিনি জীবনটাকে উপভোগ করতে চান
হৃদয় ভরে পুরোপুরিভাবে। সো বোঝা গেল আশা করি। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, লিজ মানে ড্রেগস, তলানি। তিনি জীবনের শেষ তলানিটুকু পর্যন্ত চুমুক দিয়ে পান করতে চাইছেন। সো জীবন যদি একটা এনজয়মেন্টের কাপ হয়, তিনি শেষ পর্যন্ত, শেষ দেখে ছাড়বেন, শেষ দিন পর্যন্ত হি উইল হ্যাভ অ্যাডভেঞ্চার। সো হি ওয়ান্টস টু নো দ্য লাইফ ভেরি ওয়েল। সো আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। অল টাইম আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সব সময় আমি সব কিছু ভালোভাবে উপভোগ করেছি। তার সাথে সাথে হ্যাভ সাফার্ড গ্রেটলি, সাফার্ড গ্রেটলি, ভোগান্তিও ছিল চরম। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন, কখনো কখনো বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবাসে তারা কখনো আমার সঙ্গে ছিল। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবাসতো, অ্যান্ড অ্যালোন, কখনো কখনো একা আমি ছিলাম। ইউলিসিস, এই যে অ্যালোন বলছে এই জায়গাটায়, ইউলিসিস ওয়াজ অ্যালোন, এটা মনে রাখতে হবে। হোয়েন আফটার শিপরেক, সেই যখন জাহাজ ভেঙে গেল, ধ্বংস হয়ে গেল, হি সোয়াম অ্যাশোর টু দ্য আইল্যান্ড অব দ্য ফিয়েশনস, মনে রাখতে হবে ফিয়েশনস, দ্য আইল্যান্ড অব দ্য ফিয়েশনস, সেখানে তিনি ওই ফিয়েশনসের দ্বীপে একা সাঁতার কেটে গিয়েছিলেন। সেই কারণে তিনি বলেছেন অ্যালোন। অন শোর, সো এখানে বলি আমি, এই অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি, বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন, এই জায়গাটা আমি বলি একটু। সো দ্য মিনিং অফ দ্য লাইন, ইউলিসিস হ্যাজ এনজয়েড হিজ লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ সাফার্ড মাচ ইন লাইফ। Sometimes he suffered alone, sometimes he suffered in the company of his fellow sailors. তার সাথে যারা সেলার্সরা থাকতো, সবাইকে নিয়েই তাদের ভোগান্তি বিভিন্ন সময়ে হয়েছে। অন শোর অ্যান্ড হোয়েন থ্রু স্কাডিং ড্রিফটস, স্কাডিং ড্রিফটস মানে ব্রকেন ক্লাউডস ড্রিভেন বাই দ্য উইন্ডস, কখন অন শোর, আবার কখনো অ্যান্ড হোয়েন থ্রু স্কাডিং ড্রিফটস, ওই ভাঙা ভাঙা ব্রোকেন ক্লাউডস, ওই মেঘগুলো যখন বাতাসে উড়ে যেত প্রচণ্ড জোরে। দ্য রেইনি হেডেজ ভেক্সড দ্য ডিম সি, দ্য রেইনি হেডেজ ভেরি ইম্পর্ট্যান্ট, জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন হয়, জানতে হবে, বুঝতে হবে। রেইনি হেডেজ, আচ্ছা আমি প্রথমে ইংরেজিতে বলে দিই, তারপরে আমি বাংলায় এটা বলবো। হেডেজ ইজ এ গ্রিক ওয়ার্ড। হেডেজ বলতে তিনি কি বুঝিয়েছেন, যখন প্রচণ্ড রকমভাবে এই স্কাডিং ড্রিফটস, ব্রোকেন ক্লাউডস, ভাঙা ভাঙা মেঘগুলো ড্রিভেন বাই দ্য উইন্ড, আকাশে উড়ে বেড়াতো, তখন আমরা কি বুঝি, ঝড় ঝড় শুরুর সময় হয়তো নাকি এরকম। সো হেডেজ ইজ এ গ্রিক ওয়ার্ড হুইচ মিনস রেনার্স, মনে রাখবে গ্রিক ওয়ার্ডস যার কথার অর্থ রেনার্স। ইট ইজ এ ওয়াই শেপড কনস্টেলেশন, ওয়াই শেপড, ওয়াইয়ের মতো একটা শেপড constellation of 7 stars whose appearance in the sky generally accompanied with heavy storm and rain. Hence, when the Hades appeared in the sky is agitated by a violent storm. Okay? তাহলে রেনি হেডেজ হচ্ছে ওয়াই আকৃতির একটা তারামণ্ডলী, যেমন তোমরা কালপুরুষ দেখেছো, সপ্তর্ষি মণ্ডল দেখেছো, সপ্তর্ষি মণ্ডল জিজ্ঞাসা চিহ্ন, তাই তো, সেখানেও 7টা তারা আছে। রেনি হেডেজও তাই, রেনি হেডেজ হচ্ছে একটা ওই রকম তারামণ্ডলী যেটা দেখতে ওয়াই এর মতো ইংরেজি অক্ষরের, এবং এটা যখন আকাশে দেখা যায় এটা কি সাইন দেয় যে একটা বিরাট ঝড় বৃষ্টি আসতে চলেছে। সো কি বলছেন, কবিতায় ফিরে আসি। কামিং টু দ্য টেক্সট, দ্য রেনি হেডেজ ভেক্সড দ্য ডিম সি, ভেক্সড মানে মেড স্টর্মি, সব কিছুকে উথাল পাথাল করে দিচ্ছে, ভেক্সড দ্য ডিম সি। I am become a name, very important line. Ulysses has attained, কি বলতে চাইছেন এখানে, একটু অহংকারও রয়েছে তার কথার মধ্যে, নার্সিসিস্টিক অ্যাটিটিউড পাচ্ছি আমরা। Ulysses has attained fame and has become famous. Okay? I am become a name, আমি একটা নামে পরিণত হয়েছি। সেই শাহরুখ খানের সেই নাম তো শোনা হোগা, রাহুল না কি বলছিল, ভুলে গেছি, যাই হোক। I am become a name. So এখানে আই অ্যাম বিকাম এ নেম দিয়ে আমরা কি বুঝতে পারি, ইউলিসিস হ্যাড অ্যান ইনডোমিটেবল স্পিরিট অ্যান্ড ইয়ার্নিং ফর অ্যাডভেঞ্চার, দাস হি হ্যাড বিকাম ফেমাস ফর হিজ ট্রাভেলস অন শোর, অন ড্রাই ওয়েদার,
also on tumultuous seas in disturbed prolonged weather. Ulysses' narcissistic attitude is very much felt in this line. I am become a name. তিনি বলছেন আমি বিখ্যাত হয়ে গেলাম, আমি ফেমাস হয়ে গেলাম। For always roaming with a hungry heart, কারণ তিনি সব সময় ঘুরে বেড়াতেন কি নিয়ে? With a hungry heart. Hungry meaning he is interested in adventure, এটা বুঝিয়েছে। রোমিং, রোমিং কথার অর্থ ওয়ান্ডারিং, ভয়েজিং। তিনি সব সময় সমুদ্র যাত্রা করেছেন, পাহাড়ে গেছেন, সব জায়গায়, জঙ্গলে গেছেন। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, তার হার্ট কেমন ছিল? হৃদয় ক্ষুধার্থ। ক্ষুধার্থ কিসের ব্যাপারে? ইন অ্যাডভেঞ্চার। হি ইজ ইন্টারেস্টেড ইন অ্যাডভেঞ্চার, সেই জন্য হাংরি হার্ট। ওকে, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক দেখেছি, অনেক জেনেছি। সো হি হ্যাজ, এই কথার অর্থ মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন কি বোঝাতে চেয়েছেন? হি হ্যাজ গেইনড মাচ এক্সপিরিয়েন্স, তিনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, কি কি দেখেছেন? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি কি কি দেখেছেন এই বর্ণনাটা আসে। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস, মাইসেলফ নট লিস্ট। মন দিয়ে শোনো, তিনি কি কি দেখেছেন। তিনি বলছেন সিটিজ অফ মেন, আচ্ছা, ইন সার্চ অফ নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার, এ জায়গায় বলা যেতে পারে যে তিনি এই নলেজ এবং অ্যাডভেঞ্চার খুঁজতে গিয়ে ইউলিসিস হ্যাজ ট্রাভেলড এক্সটেন্সিভলি থ্রু ভেরিয়াস সিভিলাইজেশনস। হি হ্যাজ সিন মেনি টাউনস অ্যান্ড নোন দ্য ম্যানার্স, কাস্টমস অ্যান্ড গভর্নমেন্টস অফ ডিফারেন্ট কান্ট্রিজ। Everyone he has been honored and respected as a man who represents the highest aspiration of man. তাহলে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি দেখেছেন, মানুষ দেখেছেন, আবহাওয়া দেখেছেন, তাদের ম্যানার্স, কাউন্সিলস অ্যান্ড গভর্নমেন্টস, বিভিন্ন সরকার দেখেছেন। মাইসেলফ নট লিস্ট কথার অর্থ যে আমিও কিন্তু সব জায়গায় অসম্মানিত হইনি, আমিও সম্মান পেয়েছি। Myself not least but honored of them all, honored of them all. কি বলছেন তিনি? Honored, he was much honored as an important person by the countries which he had visited. তিনি যে দেশেই গেছেন সেখানেই তিনি সম্মান পেয়েছেন। তাহলে but honored of them all, এই কথার অর্থ he has much honored, he was much honored as an important person by the countries which he had visited, and drunk delight of battle with my peers. Drunk delight of battle, যুদ্ধের সেই আনন্দ, drunk delight of battle with my peers, তিনি ভাগ করে নিয়েছেন। হি এনজয়েড ব্যাটল, তাহলে তিনি এত বড় বীর ছিলেন যে তিনি যুদ্ধটাকে উপভোগ করতেন, তাই তো? ম্যাকবেথকে আমরা একরকম বীর পেয়েছি, ইউলিসিস আর একরকম। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, হি এনজয়েড ব্যাটল উইথ মাই পিয়ার্স। পিয়ার্স কথার অর্থ উইথ হিজ ফেলো সেলার্স, তাই তো? ফেলো কম্পেনিয়ন্স, ফেলো ওয়ারিয়ার্স। পিয়ার্স, পিয়ার্স বলতে ফেলো ওয়ারিয়ার্সদের বোঝানো হচ্ছে। fellow warriors, okay, and drunk delight of battle with my fellow warriors, fellow peers. Okay, far, কোথায় সেটা? Far on the ringing plains of windy Troy. Far on the ringing plains, ringing কথার অর্থ heavy noise of battle, এই জায়গাটা বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। ringing plains of windy Troy. প্লেন্স কথার অর্থ দ্য ব্যাটলফিল্ড অফ ট্রজান ওয়ার, ট্রজান ওয়ার যেখানে হয়েছিল দীর্ঘদিন ধরে। অফ উইন্ডি ট্রয়, ট্রয়টাকে উইন্ডি কেন বলা হয়েছে? ট্রয় কি? ট্রয় কোন জায়গা? এ সিটি ইন এশিয়া মাইনর, ওকে, এ সিটি ইন এশিয়া মাইনর, ওকে, ট্রয়। সো রিঙ্গিং কেন বলা হয়েছে? রিঙ্গিং কথার অর্থ হেভি নয়েজ অফ ব্যাটল, রিসাউন্ডিং উইথ ডিন অফ ব্যাটল, ওই যে যুদ্ধের শব্দ, ওকে। সো এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে বলে দিই। দ্য প্লেন্স, এই যে রিঙ্গিং প্লেন্সের কথা বলা হয়েছে, দ্য প্লেন্স রেফার্স টু দ্য ব্যাটলফিল্ড অফ ট্রজান ওয়ার। দ্য প্লেন্স ইজ কল্ড রিঙ্গিং, কেন রিঙ্গিং বলা হলো?
because there was heavy noise of battle. ট্রয় নিয়ে একটু জেনে নিই। ট্রয় ইজ এ সিটি ইন এশিয়া মাইনর হুইচ ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য সিন অফ দ্য ওয়ার হুইচ হোমার ডিসক্রাইবড ইন ইজ ইলিয়াড। ইলিয়াড, হোমারের ইলিয়াডে যে ট্রয়ের যুদ্ধের আমরা কথা পাই সেটা ঘটেছিল কোথায়? ট্রয়ে, ট্রয় নামক শহরে। হিয়ার ট্রয় ইজ কল্ড উইন্ডি ট্রয়। এখানে ট্রয়কে উইন্ডি বলা হচ্ছে বিকজ ডিউরিং দ্য 10 years অফ দ্য ট্রজান ওয়ার দ্য উইন্ড সোয়েপ্ট দ্য প্লেন্স অফ ট্রয়। ট্রয়ে অনেক বাতাস বয়ে গেছে, যেমন আমরা বলি যে গঙ্গায় অনেক জল ততদিনে বয়ে গেছে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে। সো উইন্ডি ট্রয় সেই কারণে বলা হয়। ওকে, এখান পর্যন্ত যদি কারোর সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাও। ওকে ওকে, তো নেক্সট পার্টে চলে যাচ্ছি। I am a part of all that I have met. ইউলিসিস বলছেন I am a part of all that I have met. জীবনে যত কিছু ঝড় ঝাপটা এসেছে, I am a part, আমি সব কিছুরই একটা অংশ ছিলাম। Ulysses says that he has fought bravely and joyfully along with his fellow warriors on the battlefield of Troy. The present character of Ulysses is the product of the experiences he has gained. He is not only the part but actually the heart of every experience. যা কিছু ঘটেছে সব কিছুর সমষ্টি হচ্ছে এই ইউলিসিসের চরিত্র, বর্তমান চরিত্রটা। তাই তিনি বলছেন I am a part of all that I have met. Yet all experience is an arch where through. আর্চ, এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে, এই দুটো লাইন। ঠিক আছে, আশা করি অনেকেই কেউ পড়েছো অনেক জায়গাতেই, এই জায়গাটা হয়তো ক্লিয়ার হয়নি, আজকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা বেশ ক্রিটিক্যাল, সবাই পরিষ্কার করে বলতে পারে না। আমি বলছি, দেখো কতটা বোঝাতে পারি। সো ইয়েট অল এক্সপিরিয়েন্সেস ইজ অ্যান আর্চ। আর্চ কথার অর্থ গেটওয়ে অর ডোর, প্রবেশ পথ। সব অভিজ্ঞতাগুলো কি? অল এক্সপিরিয়েন্সেস ইজ অ্যান আর্চ, গেটওয়ে, ডোর। হোয়ার থ্রু মিনিং থ্রু হুইচ, যেটার মধ্যে দিয়ে, যেটার মাধ্যমে, গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস ফরএভার অ্যান্ড ফরএভার হোয়েন আই মুভ। সো এই এক্সপিরিয়েন্সটা কি হচ্ছে? ইয়েট, তবুও, all experience is an arch, doorway, যেটা প্রবেশ পথ, where through gleams, যেখান থেকে গ্লিমস মানে শাইন্স, কি? that untraveled world whose margin fades forever and forever. তোমরা হরাইজন জানো? হরাইজন, এই একটা মোটামুটি একটা বাজে ছবি আঁকছি, দেখো হরাইজন, তাই তো, দিগন্ত রেখা, এই একটা ঘর, এই দূরে কিছু গাছ, তাই তো, এই একটা তাল গাছ, এই একটা তাল গাছ। সো এখানে মনে হয় দেখবে স্কাইটা কি হয়েছে? শেষ হয়ে গেছে। এটা কি হরাইজন বলা হয়, হরাইজন, তাই তো, দিগন্ত। সো গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, আনসিন ওয়ার্ল্ড, আনট্রডেন পাথ, পৃথিবীর যে জায়গাগুলো কেউ দেখেনি, কেউ যায়নি, কেউ জানে না। ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস, কি হচ্ছে সেখানে? দ্য এন্ড অফ দোজ আনসিন অ্যান্ড আননোন ল্যান্ডস রিসিডস, পেছিয়ে যাচ্ছে। আমি যত এগিয়ে যাই তত এই হরাইজনটাও চলে যায়। এখানে প্রথমে মনে হচ্ছে আকাশটা মিশছে, কিন্তু আমি যত এগিয়ে যাব এই হরাইজন দিগন্ত রেখাটাও তত সরে 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 যাবে। আমি কি কোনোদিন এই পৌঁছাতে পারবো এই জায়গায় দিগন্ত রেখায়? পারবো না। সো রিসিডস, এটা পিছিয়ে পিছিয়ে চলে যায়। ইটস গোয়িং ব্যাক as he travels towards them. মন দিয়ে শোনো, আবার বলছি। Ulysses has gained much experience. মন দিয়ে বোঝো, তত্ত্ব দিয়ে বোঝো, যুক্তি দিয়ে বোঝো। দেখো বলছি, Ulysses has gained much experience, but this experience as gained by him, though rich and varied, it is not all and final. এই যে অভিজ্ঞতাটা তিনি অর্জন করেছেন, এটাই কিন্তু শেষ কথা নয়, যথেষ্ট নয়, এটাই আলটিমেট নয়। হি সেজ
আওয়ার এক্সপিরিয়েন্স ইজ লাইক দ্য আর্চ অফ দ্য হরাইজন। এই যে হরাইজনটা রয়েছে, তা আমাদের সব এক্সপিরিয়েন্স হচ্ছে এই হরাইজনের মতো, আর্চ। ওয়ান কামস নিয়ার ইট বাট ইট রিসিডস ব্যাক অ্যান্ড ফার্দার ব্যাক। যখনই তুমি এর কাছে যাবে সেটা আরও পিছনে চলে যাবে। সো ওয়ান্স এক্সপিরিয়েন্স এনাবলস ওয়ান টু হ্যাভ এ ভিশন অফ দ্য আননোন ওয়ার্ল্ড, বাট দ্য মার্জিন অফ দিস আনএক্সপ্লোর্ড ওয়ার্ল্ড মুভস ব্যাক অ্যান্ড ফার্দার ব্যাক। ভালো করে বোঝো, যখন কোনো কিছু আমরা জানি তখন সেই বিষয়টা সম্পর্কে জানার খিদেটা আমাদের আরও বাড়িয়ে দেয়। সো যখন আমরা জানি কোনো কিছু, আমরা যে পোর্শনটা জানি না সেটা জানতে আমাদের আরও মন চায়, তাই তো? সো সেই যখন আমরা আরও জানতে চাই আস্তে 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 আস্তে, সেই শেষ মানে ওই তথ্য জানার যে লাস্ট অংশটা সেটা আমাদের থেকে দূরে সরে সরে সব সময় চলে যায়। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। সো ফরএভার অ্যান্ড ফরএভার হোয়েন আই মুভ, আমি যত এগিয়ে যাই তত সেই মার্জিনটা ফেডস হয়ে যায়, আরও দূরে চলে যায়। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড। ইউলিসিসের কাছে এটা খুব ইউজলেস, ডাল, মিনিংলেস। কি? টু পজ, থেমে যাওয়া। থেমে যাওয়াই মরণ, তাই তো? চলাই জীবন, কোনো বাধা মানি না, সেই কিশোর কুমারের বিখ্যাত গান। সো how dull it is to pause. Pause মানে to stay at one place or to stop. থেমে যাওয়া, এক জায়গায় বসে যাওয়া। তা ইথাকাতে তিনি যখন এসেছেন তার জীবনটা তো আর অ্যাডভেঞ্চার নেই, থেমেই তো গেছে একরকম। টু মেক অ্যান এন্ড, তাই তো? থেমে গেছে তার জীবন। How dull it is to pause, stay at one place or to stop traveling. তিনি আর বাইরে যাচ্ছেন না, দীর্ঘদিন সেই ইথাকাতে রয়েছেন। টু মেক অ্যান এন্ড, টু মেক অ্যান এন্ড কিসের শেষ করে দেওয়া? টু পুট অ্যান এন্ড টু ওয়ানস লাইফ অফ ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার এবং ট্রাভেল করা বন্ধ করে দেওয়াটাকে তিনি বলছেন টু মেক অ্যান এন্ড। ইউলিসিস এখানে কি? ইজ ডিটারমাইন্ড টু সেট সেল এগেইন। আমরা বুঝতে পাচ্ছি তার মনের মধ্যে সেই সুপ্ত ইচ্ছাটা, তিনি আবার যেতে চাইছেন সেই সমুদ্রে, অজানাকে জানতে, না দেখাকে অদেখাকে দেখতে। টু রাস্ট আনবার্নিশড, বসে বসে মরচে পড়ে যাচ্ছেন যেন। রাস্ট আনবার্নিশড, ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ, পরীক্ষায় আসে। টু রাস্ট আনবার্নিশড, টু বিকাম ডাল অ্যান্ড লাইফলেস থ্রু ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড আইডলনেস, এটা বুঝিয়েছেন তিনি। আমরা যদি ইনঅ্যাক্টিভ থাকি, অলসভাবে জীবনযাপন করি, আমাদের জীবন হয়ে যাবে ডাল অ্যান্ড লাইফলেস। তখন কি হবে? রাস্ট আনবার্নিশড। এখানে তিনি বুঝিয়েছেন যে রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, নট টু শাইন ইন ইউজ। কি বোঝাতে চাইছেন রাস্ট আনবার্নিশড দিয়ে? এখানে একটা পাচ্ছি আমরা, কোনো কিছুর সাথে তুলনা করছেন জীবনকে। মন দিয়ে শোনো। দ্য অ্যাটিটিউড অফ ইউলিসিস রেস্টস অন অ্যাক্টিভিটি। ইউলিসিস থিংস দ্যাট ইট ইজ ফুলিশ টু বিড গুড বাই টু এ লাইফ অফ অ্যাক্টিভিটি and to idle away the rest of his life. Life is here compared to a sheathed sword. Life is here compared with a sheathed sword. তার মানে ওই যখন তরোয়াল তার খাপের মধ্যে ভরা থাকে সেটাকে sheathed sword বলা হয়। জীবনকে তুলনা করা হচ্ছে ওই খাপে ভরা তরোয়ালের সাথে। A sword will become rusty if it is not used. একটা তরোয়াল যেমন যদি ব্যবহার না হয় তাতে যেমন মরচে ধরে, জং পড়ে, সিমিলারলি ইফ এ ম্যান ডাজ নট মেক দ্য বেস্ট ইউজ অফ হিজ মেরিটস হি উইল লুজ দেম গ্র্যাজুয়ালি। তোমার যে বুদ্ধি আছে বা ফিজিক্যাল, তুমি হয়তো ভালো ক্রিকেট খেলতে পারো বা টেবিল টেনিস খেলতে পারো বা সাঁতার কাটতে পারো, তুমি যদি সেগুলো ব্যবহার না করো, ইউজ না করো বা প্র্যাকটিস না করো, সেগুলো আস্তে আস্তে তোমার মেরিটটা ডিমেরিটে পরিণত হবে, সেগুলো তোমার আর কোনো কাজে লাগবে না। সো টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। তার এই জিনিসটা একদম ভালো লাগে না। হি অলওয়েজ নিডস টু শাইন, হি অলওয়েজ ওয়ান্টস টু শাইন। সবসময় তিনি অ্যাডভেঞ্চারের মধ্যে থাকতে চান, ট্রাভেল করতে চান,
কিন্তু এই রাস্ট যেন তার মধ্যে না আসে। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ। বাকিদের কাছে জীবন কেমন? বাকিদের কাছে জীবন হচ্ছে যেন শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নেওয়াটাই জীবন। সেই জীবন ইউলিসিস ঘৃণা করেন। অ্যাজ দো ব্রেথ ওয়ার টু ব্রিথ ওয়ার লাইফ। এখানে দ্য পোয়েট মেক্স এ ডিস্টিংশন বিটুইন ট্রু লিভিং অ্যান্ড মিয়ার এক্সিস্টেন্স। মনে রাখবে, সত্যিকারের বাঁচা আর জাস্ট অস্তিত্ব টিকিয়ে রাখা। তাহলে অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, এই জায়গায় আমরা বলতে পারি দ্য পোয়েট মেক্স এ ডিস্টিংশন বিটুইন ট্রু লিভিং অ্যান্ড মিয়ার এক্সিস্টেন্স। Man has not been fashioned to live out his days merely by breathing in and out, but to make the best use of his potentials. Life in Ithaca was for him a mere existence, which made his soul die. যেখানে তার আত্মার মৃত্যু ঘটছিল, ওই ইথাকাতে প্রত্যেক দিন ওই একঘেয়ে জীবন তার আত্মার মৃত্যু ঘটাচ্ছিল। সেই কারণে দেখো, ভেরি ইম্পর্টেন্ট লাইন বলছে কি, লাইফ piled on life, meaning life piled of life, meaning life after life, জীবনের পর জীবন, অথবা এ সিরিজ অফ লাইভস, অনেকগুলো জীবন, were all too little, তার পক্ষে খুব কম, যথেষ্ট নয়, পর্যাপ্ত নয়, and of one to me, সেই অনেকগুলো জীবনের মধ্যে তিনি একটা পেয়েছেন, one life he got, তিনি যে জীবনটা পেয়েছেন সেই জীবনের আবার little remains, অল্প খানিকটাই পড়ে আছে। তাই তো, যদি অনেকগুলো জীবন তিনি পেতেন সেটাও যথেষ্ট হতো না। তিনি তো মাত্র একটা জীবন পেয়েছেন, অ্যান্ড অফ ওয়ান টু মি, একটাই পেয়েছেন, ওয়ান লাইফ তিনি পেয়েছেন, তার মধ্যে আবার লিটল রিমেন্স, অল্পই পড়ে আছে। তাহলে লাইফ পাইলড অন লাইফ ওয়ার টু লিটল অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স। যদি আমি বলি, ইউলিসিসেস পয়েন্ট ইজ দ্যাট if he were gifted with a series of lives, they too would have been insufficient to acquire all the knowledge of the world. Insufficient, কথাটা মনে রাখবে। Ulysses says that he has only one life and only a few years of this life remain to be lived as he has reached old age. So he cannot rest from activity. তিনি বলছেন যে তিনি যে একটা জীবন পেয়েছেন সেটাও প্রায় শেষের দিকে, তিনি বৃদ্ধ হয়েছেন, তাই আর বসে থাকা নয়, আর শুয়ে থাকা নয়, চলো আমরা বেরিয়ে পড়ি সেই অজানাকে জানতে। But every hour is saved from that eternal silence. That eternal silence, মনে রাখবে, ডেথকে বোঝানো হচ্ছে সেই ইটার্নাল সাইলেন্স, যখন মানুষ পুরোপুরিভাবে নিস্তব্ধ হয়ে যায়। So eternal, from that every hour is saved, বলছে আমি সব কিছু সেভড করে রেখেছি, মানে মনে রেখেছি, মনে থাকবে কোথায়, হার্ড ডিস্কে আমার, মানে মস্তিষ্কে। But every hour is saved from that eternal silence, মৃত্যুর আগে যা কিছু আমি জেনেছি, দেখেছি, শুনেছি, সব কিছু is saved from that eternal silence, something more। তাহলে এই জায়গাটা যদি আমি বলি, the phrase eternal silence refers to death. Time is driving a man fast to his death. So, Ulysses must spend every hour of his life in activity, because the hour spent in activity is something saved from the jaws of death, something that brings him new experiences. তাহলে প্রত্যেকটা ঘন্টা তিনি স্মরণীয় করে যেতে চান। Every hour is saved from that eternal silence, সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা জীবনে নেমে আসার আগে তিনি সব কিছুকে সেভ করে যেতে চান। Something more, a bringer of new things, a bringer of new things, meaning every hour, a bringer of new things, every hour of human life is valuable if it brings fresh knowledge and experience. So bringer of things, and vile it were, তার মতে এটা ভাইল মানে বেশ, বেজ, মিন, কাওয়ার্ডলি, নিম্নমানের। সো ইট ইজ বেজ ইট ওয়ার ফর সাম 3 sons, তার কাছে তিনি খুব নিচুভাবে দেখছেন কোন বিষয়টাকে,
ফর সাম 3 sons মানে 3 years, 3 বছর, টু স্টোর অ্যান্ড হোর্ড মাই সেলফ। আমি এখানে কি করেছি? ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোর্ড মাই সেলফ। আমি নিজেকে শুধু সঞ্চয় করেছি, জমিয়ে গেছি, অ্যাকিউমুলেট করেছি। 3 sons বলি আবার দেখো, the phrase 3 sons suggests 3 years or so of life yet in store for Ulysses. ইউলিসিস মনে করছেন যে 3টে বছর হয়তো তার হাতে আছে। Ulysses emphasizes that it will be an insignificant act on his part to live a life of inactivity for some 3 years or so, storing and hoarding wealth for his son, while his mind burns with the desire to pursue knowledge beyond the horizon of human thought. তিনি মনে করছেন যে 3টে বছর সময় নষ্ট করা, ধনসম্পত্তি তার ছেলের জন্য করে যাওয়া, এটা একেবারে দ্য ওয়ার্স্ট ইউজ অফ টাইম। এইভাবে তিনি টাইম কাটাতে পারবেন না। ইট ইজ ভাইল, তার কাছে এটা খুব নিম্নমানের। ফর সাম 3 years টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, এইভাবে নিজেকে আবদ্ধ করে রাখবো। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, মানে দ্য স্পিরিট অফ অ্যান ওল্ড ম্যান। গ্রে হেয়ার্স রিপ্রেজেন্ট ওল্ড এজ, আমরা জানি। yearning in desire, and this grey spirit yearning in desire to follow knowledge like a sinking star. Grey spirit কথাটা বলি, মনে রাখবে, very important. The spirit of an old man, here sagging courage, মানে ভেঙে পড়া, ঝুলে যাওয়া, courage, sagging courage, and energy because of old age. বৃদ্ধ হওয়ার কারণে তার যে সাহসটা কমে গেছে, তিনি বুঝতে পারেন এনার্জি নেই। গ্রে স্পিরিট প্রোভাইডস অ্যান ইলাস্ট্রেশন অফ দ্য ইউজ অফ ট্রান্সফার্ড এপিথেট। ট্রান্সফার্ড এপিথেট তোমরা জানো, ট্রান্সফার্ড এপিথেট, তাই তো। আই স্পেন্ড এ নাইট উইথ এ স্লিপলেস পিলো, তাহলে পিলোটা স্লিপলেস নয়, আমার রাতে ঘুম হয়নি, পড়েছিলে তোমরা। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, আমি ডিটেলে রিটোরিকের ভিডিও আনছি, রিটোরিকের বই বলে দেবো, খুব ভালো বই আছে, খুব সহজে বুঝতে পারবে, rhetoric prosody. And this grey spirit provides an illustration of the use of transferred epithet. It is not the spirit, এখানে স্পিরিটটা কিন্তু গ্রে নয়, বাট দ্য বডি দ্যাট গ্রোজ গ্রে। কারণ ইউলিসিস শারীরিকভাবে বৃদ্ধ হতে পারেন, কিন্তু তার স্পিরিট, এই যে ইনডমিটেবল স্পিরিট, অদম্য তার স্পিরিট, কোনো কিছু আটকাতে পারে না তাকে, এই স্পিরিটটা কিন্তু গ্রে হয়নি এখনো। ইয়ার্নিং ইন ডিজায়ার, কি চাইছে? টু ফলো নলেজ like a sinking star. To follow knowledge meaning to travel in the pursuit of more knowledge and experience. To follow, তিনি ফলো করতে চাইছেন, ট্রাভেল করতে চাইছেন, সেই জ্ঞান, নতুনকে জানার যে ইচ্ছা তার, কিসের মতো করে? লাইক এ সিঙ্কিং স্টার। সিঙ্কিং স্টার, আপ টু সিঙ্কিং স্টার মিনিং আপ টু দ্য এন্ড অফ হিজ লাইফ। এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। লাইক এ সিঙ্কিং স্টার, অনেকেই বোঝাতে পারবে না জায়গাটা, বা বোঝনি হয়তো তোমরা, আমি বলছি, মন দিয়ে শোনো জায়গাটা। আপ টু দ্য এন্ড অফ হিজ লাইফ, সিঙ্কিং স্টার, যে স্টার এবার পড়ে যেতে চাইছে, শোনো মন দিয়ে। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, এটা কিভাবে এক্সপ্লেন করবো আমরা? ইউলিসিসেস কোয়েস্ট ফর নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার ইজ কম্পেয়ার্ড উইথ এ জার্নি অফ এ শিপ অ্যাক্রস দ্য ওশান অ্যাট নাইট। ইফ দ্য শিপ কিপস ইটস ওয়েস্টওয়ার্ড জার্নি, a supposed star can be seen continuously from the ship. But if the ship stands still, the star will vanish out of sight. Through this imagery, Ulysses means to say that there is no end of pursuing knowledge and adventure, and he will pursue the star of knowledge till the very end of his life. তাহলে রাত্রিবেলায় তিনি কি বলছেন? রাত্রিবেলায় যখন একটা জাহাজ সমুদ্রের মধ্যে দিয়ে যায়, তখন কি হয়? তখন একটা তারাকে ওয়েস্টওয়ার্ড জার্নি যদি করে তাদের দেশ থেকে, ইথাকা থেকে, সবসময় একটা স্টার দেখতে পাওয়া যায় কন্টিনিউয়াসলি। কিন্তু যখনই সেটা থেমে যায়, এই স্টার তারা দেখতে পায় না, তার মানে সিঙ্কিং স্টার হয়ে যায়। তাহলে জীবনকে গতিময় রাখতে হবে একদম লাইফের এন্ড পর্যন্ত, এটাই তিনি বোঝাতে চাইছেন। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড, ভেরি ইম্পর্টেন্ট, human thought. The Greeks were forbidden to sail beyond the Straits of Gibraltar. মনে রাখবে,
গ্রিকদের একটা নিষেধ ছিল যে তারা যেন ওই জিব্রাল্টার প্রণালীর স্ট্রেটস অফ জিব্রাল্টার যেন না পেরোয়। ইউলিসিস এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু চ্যালেঞ্জ দ্যাট অ্যানশিয়েন্ট এডিক্ট অ্যান্ড ডিফাই দ্য গডস। সো বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, আটমোস্ট বাউন্ড, মানুষের মধ্যে যে বাউন্ডটা করে দেওয়া আছে যে এই লাইনের পরে কেউ যাবে না, লক্ষণরেখা পেরোবে না, লক্ষণরেখা তাদের জিব্রাল্টার স্ট্রেটস, তিনি সেটাকে ভেঙে দিতে চাইছেন। ওকে, সো coming to the next part of the poem. Okay, so Ulysses এবার বলছেন, this is my son, mine own Telemachus, mine own Telemachus. Son, he refers to the his son of Ulysses and Penelope. Mine own Telemachus, mine own Telemachus, আমার নিজের Telemachus. বিদ্রুপও আছে, বুঝবো আমরা আস্তে আস্তে কি বলতে চাইছেন। সো মাইন ওন টেলিম্যাকাস ইজ এ ভেরি এন্ডিয়ারিং ফ্রেজ সাজেস্টিং গ্রেট অ্যাফেকশন, প্রচুর ভালোবাসা বোঝা যাচ্ছে ছেলের প্রতি। বাট অন দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ এ বিমিউজড ওয়ান্ডার, তিনি অবাকও হন মাঝে মাঝে, দ্যাট হি হ্যাড ফাদার্ড ইজ সান হু শেয়ার্স নাথিং অফ ইউলিসিস ওয়াইড রেঞ্জিং অ্যাসপিরেশন অ্যান্ড আইডিয়ালিজম, যে তার ছেলে হতে পারে কিন্তু বাবার মতো তার সেই আইডিয়ালিজম বা অ্যাসপিরেশন কোনোটাই নেই, উচ্চাসা কার, টেলিম্যাকাসের। সো টেলিম্যাকাস ইজ এ ফয়েল টু ইউলিসিস। ওকে, আমরা দেখব যে একদম সম্পূর্ণ বিপরীত টেলিম্যাকাস তার বাবার থেকে। টু হুম আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দ্য আইল, যার কাছে আমি ছেড়ে যাচ্ছি কি, স্কেপচার, স্কেপচার কথার অর্থ দ্য রড অফ কিং, রাজার শাসন, তাই তো। টু হুম আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দ্য আইল, আইল কথার অর্থ, স্কেপচার হচ্ছে হিয়ার কিংশিপ। ওকে, কিংশিপ বা কিংডম, দ্য রেসপন্সিবিলিটি অফ কিংডম, আমি তার উপরে ছেড়ে যাচ্ছি বা ছেড়েছি। অ্যান্ড দ্য আইল, আইল মানে আইল্যান্ড অফ ইথাকা, এই দ্বীপটাকে আমি ছেড়েছি। ওয়েল লাভড অফ হিম, ওয়েল লাভড অফ হিম, তাকে ইউলিসিস লাভড হিম ভেরি মাচ, তাকে আমি খুব ভালোবাসি। ওয়েল লাভড অফ মি, ডিসার্নিং টু ফুলফিল, ডিসার্নিং টু ফুলফিল মিনিং হ্যাভিং এ কুইক ইনসাইট অর ইন্টেলিজেন্ট, টু ফুলফিল দিস লেবার কথার অর্থ দ্য টাস্ক অফ রুলিং দ্য আইল্যান্ড, সে খুব বুদ্ধিমান, সে কিন্তু পারে কি করতে, দিস লেবার এই যে কাজটা, দ্য টাস্ক অফ রুলিং দ্য আইল্যান্ড, যে দেশ শাসন করতে সে খুব ভালো পারে। ডিসার্নিং মানে সে ইম্পর্টেন্ট, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। কি করে সে, বাই স্লো প্রুডেন্স মিনিং বাই ইন্ট্রোডিউসিং স্লোলি ওয়াইজ রিফর্মস, খুব ধীরে ধীরে সে বিভিন্ন রকমের রিফরমেশন নিয়ে আসে বুদ্ধিমত্তার সাথে, ওয়াইজ রিফর্মস। টু মেক মাইল্ড, মাইল্ড কথার অর্থ টু সিভিলাইজ, সে সিভিলাইজ করে কাদেরকে, এ রাগেড পিপল অর্থাৎ আনসিভিলাইজড পিপল, রাগেড পিপল। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, আর খুব ধীরে ধীরে কোমলতার সাথে সে কি করে, সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, সাবডিউ দেম কথার অর্থ ট্রেন করে, সে তাদেরকে ট্রেন করে, এই ইথাকাবাসীকে যারা বন্য বা ওয়াইল্ড, তাদেরকে সে আস্তে আস্তে এই যে রাগেড আনসিভিলাইজড সেই পিপলকে খুব আস্তে আস্তে কি বানায়, সিভিলাইজ করে, আধুনিক যুগের সবকিছু শেখায়। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, খুব ধীরে ধীরে, সাবডিউ দেম তাদেরকে ট্রেন করে, টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, যেটা প্রয়োজন সেটা তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারে, সেই ক্যাপাবিলিটি টেলিম্যাকাসের আছে। তাহলে বাই স্লো প্রুডেন্স, এখান থেকে যদি আমি বলি, বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড রাগেড পিপল অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এই জায়গাটা ইউলিসিস সেজ দ্যাট টেলিম্যাকাস ইজ কম্পিটেন্ট এনাফ টু রুল হিজ কিংডম। Telemachus can introduce wise reforms slowly. He can civilize the uncivilized people of Ithaca. He is intelligent enough to train them and direct their energies
to what is good and useful. Okay. Most blameless is he. মন দিয়ে শোনো। Most blameless is he. Blameless meaning fair. He is fair. Above corruption. He is above corruption. তাকে কোনোভাবে দোষ দেওয়া যায় না। Is he centered? Centered in the sphere of common duties. Centered in the sphere of common duties. So, centered in the sphere of common duties কথার অর্থ সে কি করে? কমন ডিউটিস মানে অর্ডিনারি ডিউটিস অফ লাইফ, প্রত্যেক দিনের যে কাজগুলো, সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার, অর্ডিনারি ডিউটিস অফ লাইফ, প্রত্যেক দিনের কাজগুলো সে করে। তার কক্ষপথটা কেমন? অর্ডিনারি একটা জীবন, সেই জীবন ধরেই সে ঘুরে যায়, প্রত্যেক দিন ঘুরপাক খায়। কেমন করে? একটা অর্ডিনারি লাইফকে সে লিড করে, প্রত্যেক দিন একই কাজ সে করে, একঘেয়েমি কাজ। ইউলিসিসের মতে সেন্টার্ড দ্য স্ফেয়ার অফ কমন ডিউটিস, ডিসেন্ট নট টু ফেল। ডিসেন্ট কথার অর্থ সাফিসিয়েন্টলি চিয়ারফুল, সে কিন্তু যথেষ্ট আনন্দের সাথে এটা করে। ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস। এমনকি অফিসেস অফ টেন্ডারনেস কথাটার মানে ভালো করে বুঝবে, ফিলিয়াল ডিউটিস, FILIAL, ফিলিয়াল ডিউটিস, মা বাবার প্রতি যে কর্তব্য, ডিউটিস টুয়ার্ডস হিজ পেরেন্টস। এখানে পেরেন্টস নয়, এখানে শুধুমাত্র মাকে বোঝানো হয়েছে, টেকিং কেয়ার অফ হিজ মাদার। এই কাজটাও সম্ভবত সে ভালো করে করতে পারবে। ওকে, সো ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিট অ্যাডোরেশন। অফিসেস অফ টেন্ডারনেস কথার অর্থ ফিলিয়াল ডিউটিস। Okay, so in offices of tenderness and pay meet adoration. Adoration কথার অর্থ হলো worship to my household gods. আর আমার বাড়িতে যারা যেসব ঠাকুরেরা, ভগবানেরা রয়েছে, তাদেরকে সে ওয়ার্শিপও ঠিকঠাক করতে পারবে। মিট অ্যাডোরেশন কথার অর্থ টু ওয়ার্শিপ ইন সুটেবল ম্যানার, অথবা টু পারফর্ম অল ডিউ রাইটস অফ ওয়ার্শিপ। ওকে, কখন করবে সে? হোয়েন আই এম গন, আমি যখন থাকবো না, আমি যখন এই পৃথিবীতে থাকবো না নয়। হোয়েন আই এম গন ফর অ্যাডভেঞ্চার, আমি যখন বেরিয়ে যাব নতুন পৃথিবীর, নতুন জগতের খোঁজে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। সে তার কাজ করে, আমি আমার। ভেরি ইম্পর্টেন্ট লাইন জায়গাটা, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। সো এখানে কিন্তু মনে রাখতে হবে, দ্য ফাদার অ্যান্ড দ্য সান আর ডায়ামেট্রিক্যালি অপোজিট টু ইচ আদার। ওকে, so he works his work, I mine. Ulysses makes this remark comparing his own philosophy of life with that of his son. The father and the son are diametrically opposite to each other. One escapes daily humdrum in quest of wider knowledge, while the other sticks to perform his duties as a king. Okay? বেশ, এই জায়গাটা হয়ে গেল। Next. There lies the port. There lies the port. The vessel puffs her sail. দূরে দেখা যাচ্ছে, দূরে কি দেখা যাচ্ছে? পোর্ট, বন্দর, তাই তো? বন্দর দেখা যাচ্ছে। The vessels puffs her sail. ভেসেলস মানে এখানে দ্য শিপ। কি করছে? পাপস হার সেল, ইজ ফিল্ড উইথ উইন্ড। পাপস মানে ফিল্ড উইথ উইন্ড হার সেল, সে তার পাল তুলে দিয়েছে, হাওয়ায় ভরে গেছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক। গ্লুম কথার অর্থ দেয়ার গ্লুম দ্য ডার্ক লুক গ্লুমি অ্যাজ দ্য সারফেস অফ দ্য সিজ ইজ কভার্ড উইথ ডার্কনেস অ্যান্ড মিস্ট। সমুদ্রটা দেখতে গ্লুমি লাগছে কারণ সেখানে অন্ধকার এবং কুয়াশা রয়েছে। ব্রড সিজ। সো তিনি দেখতে পাচ্ছেন সমুদ্রটা। মাই মেরিনার্স অর্থাৎ সেলার্স, সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি। সোলস মানে ব্রেভ স্পিরিট। আমার সেলার্সরা সোলস, ব্রেভ স্পিরিটস। কি করেছে তারা?
দ্যাট হ্যাভ টয়েলড, ওয়ার্কড হার্ড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, তারা আমার সঙ্গে সব সময় থেকেছে, ভালো সময়ে খারাপ সময়ে। সো ওয়ার্কড হার্ড, টয়েলড, রট মানে অ্যাচিভড, অর্জন করেছে, অ্যান্ড থট উইথ মি, দ্যাট এভার উইথ এ প্রলিফিক ওয়েলকাম টুক। প্রলিফিক ওয়েলকাম অর্থাৎ চিয়ারফুল গ্রিটিং। প্রলিফিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, তারা একই সঙ্গে ফাউল ওয়েদার বা সরোজ দুঃখ কষ্ট সহ্য করেছে, অ্যান্ড দ্য সানশাইন অর্থাৎ জয়েজ আনন্দও পেয়েছে। তাহলে প্রত্যেক মানে ছায়া সঙ্গী হয়ে থেকেছে আমার ম্যারিনার্সরা। দ্যাট এভার উইথ এ প্রলিক ওয়েলকাম টুক চিয়ারফুল গ্রিটিংস দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড অপোজড, অপোজ মানে ফেস্ট, তারা ফেস করেছে, ফেস্ট ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস। ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস বিশাল ইম্পর্ট্যান্ট একটা জায়গা, মন দিয়ে শোনো। ফ্রি হার্টস মানে ফ্রি ফ্রম কেয়ার অ্যান্ড ফিয়ার, তাদের মনের মধ্যে কোনো ভয় দুশ্চিন্তা ছিল না। অ্যান্ড ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস, দিস ইজ এ কেস অফ অ্যালিটারেশন, তাই তো এফ সাউন্ডটা এখানে রিপিটেশন হচ্ছে, দেখো অ্যালিটারেশন। সো অপোজড ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস, কি বোঝাতে চেয়েছেন তিনি? souls that have toiled and wrought and thought with me, এই জায়গাটা আমি একটু বলে দিই। souls that have toiled and wrought, তারপর আমি এখানে আসছি। though the fellow mariners of Ulysses are old, they still possess the jovial spirit. when they were engaged in the Trojan War, they were the part of the decision taken by Ulysses. Okay, next. এই জায়গাটায় ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস, মন দিয়ে শোনো, ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস বলতে এখানে ফেসড ডেঞ্জার্স অ্যান্ড ডিফিকাল্টিজ বোল্ডলি অ্যান্ড চেয়ারফুলি, এই জায়গাটা তিনি বলেছেন যে তিনি যতই দুঃখ কষ্ট এসেছে তারা কিন্তু সাহসিকতার সঙ্গে সেটাকে ফেস করেছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি আমি এবার বয়স হয়েছে আমাদের, তাই তো। ইউ অ্যান্ড আই আর ওল্ড, বৃদ্ধ হয়েছি। Old age hath yet his honor and his toil, very important line. বৃদ্ধ বয়সেরও কি আছে? Old age hath yet his honor and his toil, তারা এখনো কিন্তু সেই রকম বৃদ্ধ হয়নি। Death closes all, but something before the end, আর কথার অর্থ বিফোর দ্য এন্ড, সব কিছু শেষ হয়ে যায়নি, তাই সব কিছু শেষ হওয়ার আগে অর্থাৎ মৃত্যুর আগে সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, এখনো পর্যন্ত আরো ভালো কাজ আমাদেরকে করে যেতে হবে। ডেথ ক্লোজেস অল, ডেথ মৃত্যু সব কিছুকে শেষ করে দেয়। কি শেষ করে দেয়? ডেথ পুটস অ্যান এন্ড টু অল হিউম্যান এফোর্টস, মানুষ যা করে এসেছে সব কিছুকে শেষ করে দেয়। তাহলে আমি এই জায়গাটা যদি বলি, ইউ অ্যান্ড আই আর ওল্ড, ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, ডেথ ক্লোজেস অল, but something before the end, some work of noble note may yet be done. কি বলবো? In these lines, Ulysses gives a clarion call to the mariners who had been his companions earlier. Old age for him does not signal a retreat into dignified leisure. He refuses to live an idle life. On the contrary, he challenges old age, and before death, he with his peers would do some noble and heroic deed. মৃত্যুর আগে তিনি কিছু নোবেল এবং হিরোইক কাজ করে যেতে চান। Some work of noble note may yet be done. Okay. Not unbecoming men that strove with God. Strove with God's very important. এই জায়গাটা মন দিয়ে শোনো, অনেক কিছু বলার আছে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গড, ভগবানের সাথে যুদ্ধ করেছিল। কোন জায়গা বোঝাচ্ছে? আমরা বলবো স্ট্রোভ উইথ গডস, অর্থাৎ মন দিয়ে শোনো, দেখো এখানে দ্য গড ডিউরিং দ্য ট্রজান ওয়ার সাইডেড উইথ আইদার অফ দ্য ওয়ারিং পার্টিস, দ্য গ্রিক্স অ্যান্ড দ্য ট্রজানস। যুদ্ধের সময় ভগবানেরাও এক একটা দিক নিয়েছিল। ফর এক্সাম্পল, দ্য ট্রজানস হ্যাড টু ফাইট উইথ অ্যাপোলো, সাইডেড উইথ দ্য Greeks, and the Greeks had to fight with Venus
অ্যান্ড মার্স হু সাইডেড উইথ দ্য ট্রজানস। তাহলে এটা ছিল যুদ্ধটা কাদের এগেনস্টে? ঈশ্বরের এগেনস্টে, ভগবানের এগেনস্টে, যারা এক একটা দিক নিয়েছিল। তাই তো মহাভারতেও আমরা এরকম পাই। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস। সো দ্য গডস, আবার বলি, ডিউরিং দ্য ট্রজান ওয়ার সাইডেড উইথ আইদার, আচ্ছা দরকার নেই, যেটা বলে দিয়েছি আমি, যে অ্যাপোলো কোন সাইডে ছিল, ভেনাস এবং মার্স কাদের তরফ নিয়েছিল। সো strove with gods, the lights begin to twinkle from the rocks. তিনি দেখতে পাচ্ছেন lights begin to twinkle from the rocks. So these three lines are the evening description of Ithaka. এই জায়গা থেকে প্রশ্ন হয়, the lights begin to twinkle from the rocks. Rocks মানে হচ্ছে সেখানে যে from the houses which are built on the rock, ওই যে ঘরগুলো রয়েছে রক্সের উপরে, পাহাড়ের উপরে, সেখান থেকে লাইক ঝিকিমিকি করছে। দ্য লং ডে ওয়েন্স, দ্য লং ডে ইজ ওভার, দ্য স্লো মুন ক্লাইমস, চাঁদ উঠেছে, চাঁদটা যেন উঠছে, কষ্ট হচ্ছে তার উঠতে। ক্লাইমস দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টেনিসন প্রেজেন্টস দ্য ব্রিলিয়েন্ট পিকচার অফ দ্য ইভিনিং ল্যান্ডস্কেপ অফ ইথাকা উইথ লাইটস টুইঙ্কলিং ফ্রম দ্য হাউসেস বিল্ড upon the rocks. The day is coming to an end, the moon is slowly rising, and Ulysses imagines to hear the myriad voices of the sea with its eternal note of sadness. So এখানে moons round with many voices বলতে তিনি কি বুঝিয়েছেন? এখানে ইউলিসিস মনে করছেন, ইউলিসিস imagines to hear the myriad voices of the sea with its external note of sadness. সমুদ্রটাকে দেখো, কিছু কিছু তিনি ওয়ার্ড ব্যবহার করেছেন, যেমন গ্লুমি, তাই তো, এই পরিবেশটা গ্লুমি হয়ে আছে, যেটা তিনি সহ্য করতে পারছেন না। সো কাম মাই ফ্রেন্ডস, চলো বন্ধুরা, ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। একটা নতুন জগৎ খোঁজার মতো দেরি কিন্তু এখনো হয়নি। So, come my friends, it is not too late to seek a newer world. Push off. Push off meaning give a push. Give a push. And sitting well in order's might. To push off and sitting well in order's might the sounding furrows. Sounding মানে the roaring waves. Sounding, দেখো, the sounding furrows for the purpose holds to sail beyond the sunset. আমরা ওই যে সূর্য অস্ত যাচ্ছে সেটা পেরিয়ে চলে যাব, and the baths of all the western stars until I die. Of all the western stars until I die, very important line. এই জায়গাটা দেখো, the expression beyond the sunset means, beyond the sunset means the western horizon where the sun vanishes out of sight. The paths of all the western stars also refer to the western horizon, as in the ancient times the Greeks believed that the stars actually sank into the waters of the sea when they set. Figuratively, both expressions refer to man's insatiable thirst for adventure and his endless quest for knowledge. দেখো, টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার্স। বাথস মানে স্নান করা, তাই তো। তাহলে গ্রিকসরা আগে বিশ্বাস করত যে তারাগুলো আস্তে আস্তে সমুদ্রে গিয়ে ডুবে যায়, ঠিক আছে। তাহলে বিয়ন্ড, ওই যে সমুদ্রটা, সেটাকে আমরা পেরিয়ে যাব, ওকে, আনটিল আই ডাই, আমার মৃত্যুর আগে আমাকে ওটা পেরোতে হবে। সো আমরা এখানে কতটা তার ইনডোমিটেবল স্পিরিট, এটা খুব পরিষ্কারভাবে ইউলিসিসের একটা চরিত্র আমরা পাচ্ছি। এই ভিডিও শেষে আমি কিছু প্রশ্ন আলোচনা করেছি, দেখবে, টেক্সটটা পড়ানো হোক, ওকে। বেশ, এবার দেখো, ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। তিনি কি আশঙ্কা করছেন, দেখো, যে যাব তো আমরা নতুন ভয়েজে, নতুন দেশ দেখতে যাব, অ্যাডভেঞ্চারে যাব। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। তিনি কি আশঙ্কা করছেন? আশঙ্কা করছেন মানে ভয় পাচ্ছেন না কিন্তু। ইট মে বি দ্যাট দ্য গালফস, গালফস কথার অর্থ ওয়ার্লপুলস, ঘূর্ণি, কি করবে? উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে হয়তো ডুবিয়ে দেবে। ড্রোন আস টু ডেথ, এবং আমাদের মৃত্যু হবে। ওয়াশ আস ডাউন।
ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাপি আইলস নিয়ে প্রশ্ন আসবেই। হ্যাপি আইলস, ইট মে বি, আমরা হয়তো স্পর্শ করতে পারবো সেই হ্যাপি আইলস। চলো হ্যাপি আইলসটা জেনে নিই একটু। সো হ্যাপি আইলস, ইন গ্রিক মাইথোলজি হ্যাপি আইলস আর দ্য আইল্যান্ডস অফ দ্য ব্লেসড, তার মানে স্বর্গ, অ্যাবোট বলা হয়। দ্য গ্রিকস কল দিস আইল্যান্ডস দেয়ার আর্থলি প্যারাডাইস। ঠিক আছে, দিস আইল্যান্ডস আর সাপোজ টু লাই ইন দ্য আটলান্টিক অন দ্য ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকা। এটা কোথায়? ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকায়। দ্য মডার্ন নেম অফ হ্যাপি আইলস ইজ ক্যানারি আইলস। ঠিক আছে, ঘুরে আসবে সবাই একবার, ক্যানারি আইলস নিয়ে ঘুরে এসে আমাকে বলবে কোথায় আছে, আফ্রিকায় আছে। ওকে, ক্যানারি আইলস। The only way the Greeks could reach the Happy Isles was after death. কি করে তাহলে ঘুরতে যাবে? এ তো মৃত্যুর পরেই ঘোরা যায় একমাত্র। Thus, Ulysses is aware of the fact that they may be devoured by the ocean, yet he is ready to face the challenge. হয়তো এই সমুদ্র তাকে গিলে খাবে বা মারা যাবে, yet he is ready to face the challenge, তবুও কিন্তু তিনি এই চ্যালেঞ্জ নিতে রাজি আছেন। কামিং টু দ্য টেক্সট, তো তিনি কি বলছেন? হ্যাপি আইলস হয়তো আমরা স্পর্শ করতে পারবো, আর কি, অ্যান্ড সি দ্য গ্রেট এখিলেস, আর এর মাঝেই হয়তো আমাদের সাথে দেখা হয়ে যাবে এখিলেসের সাথে। এখিলেস কে গো? Achilles, the son of Peleus and Thetis, was a legendary Greek hero of the Trojan War. মনে রাখবে, he is the hero of Homer's Iliad. He was made invulnerable except in his right heel. He slew the Trojan prince Hector and was slain by Paris. On his death, his armor was awarded to Ulysses. Ulysses dreams of meeting Achilles at the Happy Isles, and is said that Ulysses afterwards saw him and talked to him in the Hades. বলি, একটা গল্প বলি ছোট করে। একিলেস ছিল গ্রিক মিথোলজির একটা সেন্ট্রাল চরিত্র। ঠিক আছে, হি ওয়াজ এ পাওয়ারফুল ডেমিগড, এবং ব্রেভারি, তার ভয়ঙ্কর সাহসিকতার জন্য তিনি বিখ্যাত ছিলেন, অ্যান্ড স্কিল কিসে? ইন দ্য ট্রজান ওয়ার। তাহলে তিনি তার মা বাবা কে ছিল? নিম্ফ, তার বাবা নিম্ফ, মা থেটিস, অ্যান্ড দ্য মোর্টাল কিং পেলিউস ছিল তার বাবা। এবং তিনি তার একটা গৌরবোজ্জ্বল চরিত্র ছিল, অ্যান্ড এ প্রিম্যাচিওর ডেথ, তিনি খুব কম বয়সে মারা যাবেন এটাও বলা ছিল। থেটিস কি করেছিল? তার মা তার ছেলেকে অমর বানানোর জন্য রিভার স্টিক্স নদী, STYX, একটা নদী আছে, সেখানে ডুব দিলে কি হয়? অমর হয়ে যায়। অ্যাজ অ্যান ইনফ্যান্ট, সে যখন বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে, বাচ্চা এখিলেসকে ডুবিয়ে দিয়েছিল সেই জলে, যাকে ইনভালনারেবল বানানোর জন্য, এক্সেপ্ট ফর হিজ হিল। কিন্তু কিভাবে ধরেছিল? তার মা তাকে গোড়ালিটা ধরে, ডান পায়ের গোড়ালিটা ধরে ডুবিয়ে দিয়েছিল সেই জলে। তাহলে কি হলো? সেই হিলটাতে তো জলটা পেল না, তার গোড়ালিতে, তাহলে সেই গোড়ালিটা ছিল ভালনারেবল, মানে সেখানে মারলে মরে যাবে। এই জায়গাতে আমি বলি, তোমরা অবশ্যই একটা সিনেমা দেখো, ট্রয়। এই সিনেমাটা অবশ্যই তোমরা দেখো, ট্রয়। ব্র্যাড পিট আছে, ব্র্যাড পিট, ওকে, ব্র্যাড পিট। সেখানে তোমরা একিলেসকে দেখতে পাবে। ঠিক আছে, অনেকগুলো চরিত্র সম্পর্কে জানতে পারবে, এবং খুব ভালো একটা সিনেমা, দারুণ এন্টারটেনমেন্টের। সো তো বেশ, গল্পে ফিরে যায় আবার। সো স্টিক্স ওই নদীতে তো ডুবিয়ে দিলেন, কিন্তু যেহেতু তার গোড়ালিটা ডুবলো না, সেই জায়গাটা তার মা ধরেছিল পাটা, সেই জায়গাটাতে মারলে সে মারা যাবে আর কি, সেই জায়গাটা ভালনারেবল হয়ে গেল। এবারে এই এখিলেস, এটাকে বলা হয়, দিস ভালনারেবিলিটি বিকেম দ্য সোর্স অফ হিজ ফেমাস এখিলেসেস হিল। মনে রাখবে, এখিলেস, এটাকে একটা ফ্রেজ আছে ইংরেজিতে, এখান থেকেই এখিলেসেস হিল বলা হয়। তাহলে হিল, এটা মানেটা বুঝতেই পারছো যে এই ফ্রেজটার মানে কি হবে। এখিলেসেসের হিল মানে ভালনারেবল, যেখানে মারলে সে আঘাতপ্রাপ্ত হবে, মারা যাবে। তাহলে আমাদের কোনো দুর্বল স্থান বোঝাতে এখিলেসেস হিল আমরা ব্যবহার করব।
এ পয়েন্ট অফ উইকনেস, এ পয়েন্ট অফ উইকনেস যেটা তার মৃত্যুর কারণ হলো। এবং প্রিন্স হেক্টরকে সে মেরেছিল আর প্যারিস তাকে মেরে ফেলেছিল। এই সিনেমাতে এটা দেখানো হয়েছে একিলেস। তোমরা অবশ্যই ট্রয়টা দেখো, নিয়ে আমাকে জানিও, অনেক পুরনো সিনেমা, ভালো সিনেমা। ওকে, তো একিলেসের পার্ট তো গেল। তিনি একিলেসের সাথে দেখা, ওয়েট এ বিট, চাটা একটু খেয়ে নি, চা দিয়ে গেছে, অনেকক্ষণ খাওয়া হয়নি। থ্যাংকস ফর ইউর পেশেন্স। আর সাবস্ক্রাইব করে দাও একটু, সবাইকে ভিডিওটা দিয়ে দাও। আসলে এত লম্বা ভিডিও তো, ও ভালো ছেলে মেয়ে ছাড়া কেউ দেখবে না এসবগুলো, ওসবে ইন্টারেস্ট নেই। শর্টে কিছু দাও যেটা আসবে পরীক্ষায়, এটা হয় না, পৃথিবীতে কেউ পারে না। বেশ, পরিশ্রম করতেই হবে, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। হোম উই নিউ দো মাচ ইজ টেকেন। দেখো একিলেস, হোম উই নিউ, যাকে আমরা চিনতাম জানতাম, হোম উই নিউ দো মাচ ইজ টেকেন। দো মাচ ইজ টেকেন মানে কি, youth and energy is taken. Ulysses emphasizes that though physical luster and energy can be taken, indomitable spirit and ardor of heart still remains. তার এখনো মনের সেই সাহসটা কিন্তু বজায় আছে। So though much is taken, youth and energy is taken, much abides. এখনো অনেকটাই পড়ে আছে, শেষ হয়ে যায়নি, মিনিং yet remains, এখনো পড়ে আছে আমাদের সেই স্পিরিট, মনের ভয়ঙ্কর সাহস। And though we are not now that strength which in old days moved earth and heaven, যদিও আমাদের সেই শারীরিক ক্ষমতা হয়তো এখন নেই, we are not that strength, we don't possess that kind of physical strength, যেটা কি ছিল ওল্ড ডেজে ছিল। moved earth and heaven, পৃথিবী কাঁপিয়ে বেরিয়েছি, পৃথিবী স্বর্গ মর্ত পাতাল সব কাঁপিয়ে বেরিয়েছি। দ্যাট হুইচ উই আর, কিন্তু আমরা যা ছিলাম তাই আছি। উই আর ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, ওয়ান ইকুয়াল টেম্পার। আমরা ওয়ান, কোন জায়গাটাতে আমরা ওয়ান? ইকুয়াল টেম্পার, আমাদের টেম্পারামেন্ট, আমাদের মেন্টাল স্ট্রেংথ এক জায়গায়, কিসের? অফ হিরোইক হার্টস, ব্রেভ হার্টস। হিরোইক হার্টস কথার অর্থ ব্রেভ হার্ট। ওকে, সো মেড, এই জায়গাটা একটু বলি, মেড উইক বাই টাইম, মেড উইক বাই টাইম অ্যান্ড, আচ্ছা, হিরোইক হার্টস, হিরোইক হার্ট, স্ট্রং ডিটারমিনেশন টু গো অ্যাহেড, তাদের যেই দৃঢ় প্রতিজ্ঞ এগিয়ে যাওয়ার, এইটা কিন্তু এখনো একই রকম আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, সব কিছু আমাদের হয়তো এই ইচ্ছা শক্তিটা ঠিক আছে, কিন্তু অনেক কিছু উইক, দুর্বল হয়ে গেছে। বাই টাইম, বাই টাইম মানে এখানে অ্যাডভান্সড এজ, তারা যে বৃদ্ধ হয়েছেন। অ্যান্ড ফেট, ফেট মানে কিন্তু এখানে ভাগ্য নয়, ফেট মানে এখানে ভাগ্য নয়, সেটা আমি বলবো। ফেট মানে কি বোঝাচ্ছে? বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের উইল পাওয়ার এখনো স্ট্রং, ভয়ঙ্করভাবে। সো বলি, এবার মন দিয়ে শোনো। ইউলিসিস নোজ ভেরি ওয়েল, ইউলিসিস খুব ভালো করে জানেন যে দ্যাট প্রেজেন্টলি হিজ ম্যারিনার্স আর মেড উইক বাই টাইম, সময়ের সাথে সাথে টাইম অ্যান্ড ফেট, তারা দুর্বল হয়েছে। বাট অ্যাজ ইউলিসিস possesses tremendous mental energy, he says that it is true that they are changed physically, but mentally they are unchanged. Time, এবার বলি, time here refers to the advanced age of these brave souls. Our fate refers to the great difficulties and misfortunes they had suffered during their long and perilous travels over land and seas. তাহলে ফেট মানে কপাল, ভাগ্য নয়। এরকম লোক তো আর কপাল ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দেবে না। তাহলে ফেট মানে এখানে সেই তারা যে কষ্টটা সহ্য করেছিল, দুঃখ যন্ত্রণা, সেই ফেট বলতে সেটাকে বোঝানো হয়েছে। ওকে, দ্য লাস্ট লাইন ভেরি ইম্পর্টেন্ট, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। টু স্ট্রাইভ, যুদ্ধ করব, খুঁজবো এবং কখনো হার মানব না। This is the final line of the poem. This line expresses man's ever insatiable thirst for adventure and his limitless pursuit of knowledge. মন দিয়ে শুনবে, লাস্ট লাইন প্রশ্ন হবেই। সো ইনস্যাটিয়েবল থার্স্ট কে
তৃষ্ণাকে, ক্ষুধাকে বোঝাচ্ছে। ফর অ্যাডভেঞ্চার। দিস ইজ দ্য ফাইনাল লাইন অফ দ্য পোয়েম, and it shows the philosophy of life of Ulysses as well as the poet Tennyson. ইউলিসিসের এবং টেনিসনের দর্শন আমরা এই লাস্ট লাইনটায় পাচ্ছি। As the mariners have their willpower intact, they can still fight, they can still explore newer lands, and they can also break the perils of the sea life. Ulysses thinks it is will rather than age that holds the key to life success on earth. তাহলে ইউলিসিস কি মনে করেন? ডিটারমিনেশন বা উইল পাওয়ার, এটাই হচ্ছে শেষ কথা। এজ কিন্তু নয়, বয়স নয়, তোমার ইচ্ছা শক্তি, ডিটারমিনেশন, তুমি কতটা মাইন্ড, ডিটারমিনেশন। ওকে, সো এখানে আমরা শেষ করব কবিতা। এবার আমরা কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো হামেশাই পরীক্ষাতে আসে। একটু ওয়েট করে যাও, শেষ হয়ে এসছে, অনেক কিছু বলার আছে এখনো, যদিও ওয়েট এ বিট। ওকে, দেখো, ইউলিসিস অ্যাজ এ রেনেসাঁ ক্যারেক্টার, ভেরি ইম্পর্ট্যান্ট। ইউলিসিস, একটু পেনটা চেঞ্জ করে নিই কালারটা। ওকে, ইউলিসিস অ্যাজ এ রেনেসাঁ ক্যারেক্টার, মন দিয়ে শোনো কি বলছি। এ রেনেসাঁ ক্যারেক্টার অলওয়েজ প্রেফার্স হিজ মাইন্ড ওভার হিজ বডি। মাইন্ড সবসময় বডির ওপরে থাকবে, পজিশনটা সবসময় আমরা মাইন্ডকে গুরুত্ব দেবো। রেনেসাঁসের এটা চরিত্র ছিল। ইউলিসিস হোল্ডস দ্যাট দো হিজ ম্যারিনার্স আর ফিজিক্যালি উইক, দেয়ার মেন্টাল উইল স্টিল রিমেইনস দ্য সেম। সো ইউলিসিস ইমপ্রেসেস ওয়ান অ্যাজ এ টিপিক্যাল রেনেসাঁ ক্যারেক্টার। হয়ে গেল, ছোট ছোট করে বলছি আমি। দেন ইউলিসিস অ্যাজ এ ভিক্টোরিয়ান পোয়েম, ভেরি ইম্পর্ট্যান্ট। শোনো, ভিক্টোরিয়ান এজ ইজ মার্কড বাই কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান। সবসময় বিজ্ঞান এবং ধর্মের মধ্যে ক্লাশ চলতো। দ্য পোয়েম ইউলিসিস shows the conflict in the contrast of characters of Ulysses and his son Telemachus. ইউলিসিস এবং টেলিম্যাকাসের চরিত্রের মাধ্যমেই কনফ্লিক্টটা তিনি বুঝিয়েছেন। Ulysses embodies the Victorian passion for the exploring of science, and Telemachus embodies the respect for traditional religion. Ulysses represents the energy and restless curiosity of the Victorians and their resolution to leave nothing unseen, unknown, and unexplored. Then Ulysses has a dramatic monologue. কিভাবে আমরা বলবো? অনেকেই জানে এটা। The abrupt opening and the situation of Tennyson's Ulysses is dramatic. তাই তো, হঠাৎ করে শুরু হচ্ছে মাই লাস্ট ডাচেসের মতো। মাই লাস্ট ডাচেস পড়ে নেবে, চ্যানেলে দেয়া আছে খুব ভালো করে পরীক্ষার জন্য। Ulysses is the single speaker and he speaks to the mariners who are silent throughout the poem. The presence of the silent mariners is felt through their gestures and postures. So the poem is dramatic monologue. ড্রামাটিক মনোলগে আমরা যেরকম পাই ও সিঙ্গেল স্পিকার, সেখানে দর্শকদের উপস্থিতিটা তাদের বিভিন্ন রকম ওঠা বসা দিয়ে আমরা জানতে পারি। ওকে, দেন লাস্ট কোয়েশ্চেন, আর বলবো না বেশি, প্রচুর বলা যায়, এখনও 2-3 ঘন্টার ক্লাস করে দেয়াই যায় ইউলিসিস নিয়ে, কিন্তু আমাকে এই পরীক্ষার কথা ভেবে বেশি বড় করা যাচ্ছে না। আমি অফলাইন ক্লাসে 3 দিন ধরে ইউলিসিস পড়াই, কিন্তু এখানে সেটা সম্ভব নয়। ইজ ইউলিসিস অ্যান এসকেপিস্ট? কিডস ও টু নাইটিঙ্গেলে আমরা আলোচনা করেছিলাম এসকেপিস্ট কি, কিডসকে বলা হয়। ইউলিসিস, দেখো, তো ইউলিসিস রিভিলস সোশ্যাল কনসাসনেস, ইট ইজ চার্জড উইথ দ্য স্পিরিট অফ এসকেপিজম অ্যাজ টিপিক্যাল ভিক্টোরিয়ান পোয়েমস আর। বেশিরভাগ ভিক্টোরিয়ান কবিতায় আমরা এসকেপিস্টদের পাই। ইউলিসিস সিক্স টু এসকেপ ফ্রম দ্য টাস্কস দ্যাট সোসাইটি ইম্পোজেস আপন হিম। ইউলিসিসকে যে কাজ দেয়া হচ্ছে, কিংডম, দেশ চালানো, সে সেখান থেকে পালাতে চাইছে। হি ডাজ নট ওয়ান্ট টু শোল্ডার দ্য রেসপন্সিবিলিটিস অফ কিং। তিনি কাঁধে নিতে চাইছেন না রাজার দায়িত্ব। হি প্রেফার্স টু লিভ দেম টু হিজ সন টেলিম্যাকাস। হিজ পারপাস ইজ টু ওয়ার্ক ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউডস ইগনোবল স্ট্রাইফ। সো দ্যাটস দ্য এন্ড অফ মাই ক্লাস।
তোমরা এরপরে এমসিকিউ আসছে আমার, এমসিকিউ এর সিরিজ, পুরোটা ভিডিওটা দেখো, এটা ইউলিসিসটা খাতায় লিখে নাও। সবাই ভালো থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। কমেন্ট না পেলে ভালো লাগে না আজকাল আর এরকমভাবে খাটতে। সো দ্যাটস অল, সবাই ভালো থেকো। অ্যাড আসছে খুব তাড়াতাড়ি আশা করি এসএলএসটির, আর পিএসসি তো অ্যাড চলে এলো বলে। ওকে।